সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায় সাপ্তাহিক রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলে থাকি, বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল অবস্থা স্পেশালি আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আপনাদের সাথেও মতের বিনিময়, মতের যে ভাব সেটি আমরা শেয়ার করার চেষ্টা করে থাকি। বাট কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, একটি কঠিন কোয়েশ্চান। বিএনপি নেই, আওয়ামী লীগ নেই, জামাত কোথায় আছে, জাতীয় হচ্ছে পলিটিক্যাল কথা। কথা হচ্ছে যে আবার আমরা দেখি যে আফটার 71 যে জাতীয় সঙ্গীত আমরা ছোটকাল থেকেই গেয়ে বড় হয়েছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বলতে আমাদের মনটা ভরে যায়। সেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা আসে। আবার দেখতে পাচ্ছি যে এতদিন আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছিল, আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, পালিয়ে গেছে, আবার এখন কোন দিকে বিএনপি যাচ্ছে। সো মেনি কোয়েশ্চেন আমাদের মধ্যে তৈরি হচ্ছে। এর মানে হচ্ছে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। বাট একটা জিনিস আমরা আশাবাদী, আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসের কথাগুলো কিন্তু আমাদের সবাইকে আশান্বিত করে এবং সবচেয়ে গতকালকে তার যে স্পিচ ছিল সেই স্পিচও আমাদেরকে এত বেশি আবেগপ্রবণ করে তুলেছে যে একজন প্রাইম মিনিস্টার এমনই হওয়া উচিত। কানাডার প্রাইম মিনিস্টার বলুন বা আদার্স দেশের প্রাইম মিনিস্টার বলুন, যে উনি যখন মিডিয়াতে দেখলাম যে এর আগের প্রধানমন্ত্রী মোর দেন 200 পিপল নিয়ে জাতিসংঘে গিয়েছিলেন অধিবেশনে, আর উনি যাচ্ছেন অনলি 7 পিপল নিয়ে। তো এটা আমাদেরকে আবার স্বপ্ন দেখাচ্ছে। বাট আমরা চাই যে বাংলাদেশ এমন একটি দেশ, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র যাতে ঠিক থাকে, পলিটিক্যাল প্রত্যেকটি দলের সাথে আলোচনা, পর্যালোচনা, সমালোচনার মাধ্যমেই কিন্তু উচিত বাংলাদেশ সামনে যাওয়া। আই বিলিভ ডক্টর ইউনূস সেই বিষয়টাই মাথায় রেখে হয়তো উনি সংস্কার বা দেশ রিফর্ম করে এভাবেই সামনে এগোবেন। প্রশ্ন হচ্ছে, জাতিসংঘে নিয়ে অনেকগুলো কথা আসছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশে এটা নিয়ে কথা হচ্ছে, এখানেও কথা হচ্ছে। আমরা ছোট্ট একটু টাচ দেবো এই বিষয়টা। বাট আমাদের আজকের বিষয় হচ্ছে কোন দিকে বাংলাদেশ যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর করাপ্ট, প্রত্যেকটি জায়গায় আজকে ক্ষত। কোন জায়গা বলবেন আপনি? ইভেন আমরা যারা মুসলিম ধর্ম অবলম্বী, যারা মুসলমান, আমাদের সবচেয়ে বড় একটি জায়গা হচ্ছে বাইতুল মুকাররম। সেই বাইতুল মুকাররমের ইমাম সাহেব কত কোটি টাকা নিয়ে পালিয়েছেন, ওনাকে নাকি আবার এখন গোপালগঞ্জে পাওয়া গেছে, এটাও আমরা শুনতে পাচ্ছি। এর চেয়ে বড় ব্যর্থতা আমাদের আর কিচ্ছু হতে পারে না। যাই হোক, আমি কথা বলবো চারজন অতিথির সাথে এবং আপনাদের সাথে আমার যিনি বামে হচ্ছেন জনাব খন্দকার সুমন, উনি কথা বলবেন গণ অধিকার পরিষদ, উনি কেন্দ্রীয় কমিটির একজন। আছেন আজম আলী, যিনি যুক্তরাজ্য জাতীয় পার্টির সেক্রেটারি দায়িত্বে আছেন এবং কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং কথা বলবেন জাসদ কেন্দ্রীয় কমিটির জনাব শামীম আহমেদ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। এবং আমরা সবচেয়ে বড় কথা যে এখন দেশের এমন একটি পর্যায়ে আমরা এখন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, জাসদ না ভাগ করে আমরা বাংলাদেশটাকে যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীন করেছিলাম, অনেকে বলেন যে 5th অগাস্টের কথা, যে সেখানে কীভাবে স্বাধীনতা হয়। আমি বলবো না সেটা স্বাধীনতা। আমরা যে উদ্দেশ্য নিয়ে 1971-এ স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটি আসলে আমাদের উদ্দেশ্য কতটুকু সাফল্যমণ্ডিত হয়েছে, স্বাদ কতটুকু পেয়েছি, সেটা আপনারা আজকে বাইতুল মুকাররমের খতিব বলেন, 57 আর্মি অফিসার বলেন, আর প্রধানমন্ত্রী পিয়নের 400,000 কোটি টাকা বলেন, তখনই বুঝতে পারি। বাট আমরা 5 তারিখের পরে আবার স্বপ্ন দেখতে শুরু করেছি, আবার আমরা কথা বলছি, আবার বলি যে আমাদের ছাত্ররা পারে, আমাদের পলিটিশিয়ানরা পারে একটি সুন্দর ভালোবাসার বাংলাদেশ তৈরি করতে। আমি প্রথমে যাচ্ছি জনাব শামীম আহমেদ আপনার কাছে। আমি জাস্ট একটু টাল দিতে চাচ্ছিলাম যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে গোলাম আজমের ছেলে যে কথাটি বলেছেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ আমার সহ আলোচকদের, আর যারা দর্শক শ্রোতা শুনছেন দেখছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। ফারুক ভাই, জাতীয় সঙ্গীত আমাদের মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের রক্তের এক আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই গান আমাদেরকে অনুপ্রেরণা দিত, আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখাতো। এই জাতীয় সঙ্গীতের সাথে জড়িয়ে আছে 2 লক্ষ মা বোনের আত্মত্যাগ। আমরা এই জাতীয় সঙ্গীতটা যখন আমরা বাংলাদেশে যখন এটাকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়, তখন থেকে
এবং তার পূর্বে যখন আপনি দেখেন মুক্তিযুদ্ধের সময় প্রবাসে বা দেশে এই গান যখন মানুষ শুনতো তখন তাদের চোখ দিয়ে পানি পড়তো। প্রত্যেকটা মানুষ তার মাকে স্মরণ করতো, তার স্টিল নাও। এই সঙ্গীত নিয়ে বিতর্ক শুধু অনভিপ্রেত না, এটা এক ধরনের মানে কি বলবো, এক ধরনের খুবই বাজে একটা চিন্তা ভাবনা বলে আমি মনে করি। কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যদি আপনি এটা বোধহয় বলতে চাচ্ছিলেন, বলেন। আমি ছোট্ট একটু বলি, আমি অবশ্যই আপনার মতো আমারও ফিলিংস, বিলিভ মি, আমি এখনো যখন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এবং মানে এই ওয়ার্ডগুলো যখন ব্রেইনে আসে এখনও আমার শরীর শিউরে ওঠে। এবং আমি এখন আমার ছোট্টকালে ওই যে স্কুলের সামনে দাঁড়িয়ে যে সবাই শপথ গ্রহণ করতো আর জাতীয় সঙ্গীত গাইছে, এটা যে একটা ফিলিংস, এই ফিলিংস আমি জানি না দেশের প্রধানমন্ত্রী হলেও মনে পাবো না। বাট আমার প্রশ্ন যেটা, যারা এটা সংস্কারের কথা বলছে, তারা বলছে বাংলাদেশ এবং বাংলা এই দুটো পার্থক্য করতে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখুন, বাংলা বঙ্গ হয়েছিল 1905 সালে খুব সম্ভব, এবং এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর অরিজিনালি এই গানটা রচনা করেছিলেন, রাইট, তার অনুভূতির থেকে। এবং এই বাংলা বলতে যেমন জার্মানি, যখন কলকাতাকেও বাংলা বোঝায়, একটা ছোট্ট উদাহরণ দেই, জার্মানি দুটোই ছিল, পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি, রাইট, আজকে কালের পরিক্রমায় আবার এক হয়ে গেছে, রাইট। তো আপনি তো ইতিহাসকে ধরে রাখতে পারবেন না, এবং কোনো পরিস্থিতিকেও ধরে রাখতে পারবেন। তার মানে আপনি হোপ করি বা না করি, বাংলা তো দুটোই। বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের সংস্কৃতির মিল আছে, আমরা ভৌগোলিক সীমানায় আজকে হয়তো দূরে সরে গেছি, কিন্তু বাংলা আপনি বলেন, তাদের মন্তব্যটা হচ্ছে কোথায়, যে যেমন বাঙালি যদি বলি তাহলে হচ্ছে যে মানে কলকাতা এবং বাংলাদেশ দুটোকেই বোঝায়। যদি বাংলাদেশি বলি, আমি বাংলাদেশি, যদি ইফ ইউ সে আম নট বাঙালি, আমি বাংলাদেশি। বাংলাদেশ আর বাংলা এই দুটো পার্থক্যটাকে তারা কিভাবে? আমি বলতেছি বাংলাদেশি কথাটাও ঠিক আছে, বাঙালি হচ্ছে আমাদের জাতিগতভাবে আমরা বাঙালি, আমাদের হেরিটেজ হচ্ছে বাঙালি, আর বাংলাদেশি হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক। যে কারণে আমি যেটা বুঝি আর কি সেটা বলছি, এবং এখানে কোনো আসলে কন্ট্রাডিক্ট করার মতো কোনো পয়েন্ট নেই। এগুলো হচ্ছে শুধু বিতর্ক করার জন্য, এগুলোকে বলে কুতর্ক, টাইম পাস। এটা হচ্ছে বলে কুতর্ক করার জন্য একটা তর্ক হাজির করা হয়েছে। যেমন আমার জাতীয় সঙ্গীত নিয়ে আমি একটু কথা বলি। জাতীয় সঙ্গীত বাংলাদেশের 7 কোটি মানুষের হৃদয়ে ছিল যে সময়। এখন যদি 20 কোটি মানুষ মনে করে যে এটার দরকার নাই, তা ডেমোক্রেসি তে বলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কিন্তু এইটা যদি চেঞ্জ করতে হয়, কখনো যদি কেউ মনে করে, তাহলে যে সরকারই আসুক তাকে জনগণের কাছে যেতে হবে। পার্লামেন্টে এটা পাস করা যাবে না, এটাকে রেফারেন্ডামে দিতে হবে। এটা পার্লামেন্টে পাস করার ক্ষমতা কারো থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি এই বিষয়ে একটু ব্যারিস্টার মধু সাহেব আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে জাতিসংগীত নিয়ে যে বিতর্কতা আসলো, আই বিলিভ এটা আমাদের ফিলিংসের জায়গা। ধন্যবাদ। প্রথম আমি যদি নিজেকে জিজ্ঞেস করি আমি ডেমোক্রেটিক কিনা, আমি আলোচনা সমালোচনা বিশ্বাস করি কিনা, আমরা স্বাধীনতার মূল মন্ত্রের একটা অন্যতম মন্ত্র ছিল ডেমোক্রেসি। ডেমোক্রেসি হচ্ছে মত থাকবে, ভিন্ন মত থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, এবং এর ভিতর দিয়ে প্রক্রিয়াগতভাবে সবাইকে নিয়ে আমরা আলোচনা, বিরোধিতা সব কিছু ভিতর দিয়ে সামনে জাগাবো। একটা বিষয়ে একজন মন্তব্য করেছে, আমি মনে করি যে সে মানে ডেমোক্রেসির উপর ভিত্তি করে সে একটা মতামত দিয়েছে, জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করা যেতে পারে, অত যাওয়া উচিত, এরকম ধরনের একটা মতামত দিয়েছে। আমরা সবাই সেটা ভালো মন্দগুলো খুঁটিয়ে দেখছি। আপনি আপনার ফিলিংস বলছেন যে না ঠিক আছে, এটা আমাকে হিট করে, আমি খুবই ইমোশনাল, এটা আপনার অবশ্যই আপনার একটা উইথ ডিউ রেসপেক্ট আপনি বলতেই পারেন। এবং যে ব্যক্তি প্রস্তাবটা তুলেছে সে মানে তুলেছে একটা স্বাধীন দেশের মত প্রকাশ করেছে, এবং সে মত প্রকাশ করাটা তো আমি অন্যায় কিছু দেখি না। আমি অন্যায় কিছু দেখিনি ইন দ্যাট সেন্স। উনি যদি আরো কোনো বেটার কোনো কিছু দিতে পারেন, দেখি না কি দেয়, যদি সেটা মানুষ গ্রহণ করে তো গ্রহণ করবে, না হলে করবে না। মানুষ মানে আপনি বলছেন মত প্রকাশের স্বাধীনতা আছে, যে যা ইচ্ছা তা বলতে। আমরা কিন্তু আমরা রাখবেন এই যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং বর্তমান প্রজন্ম যে শিক্ষা নিয়ে, যে দীক্ষা নিয়ে, এবং যে মানে বাস্তবতাকে আমাদের চোখের সামনে তুলে ধরেছে, তার অন্যতম লক্ষ্য হচ্ছে গণতন্ত্রে পৌঁছানো, এবং গণতান্ত্রিক একটা গভর্নমেন্ট, একটা দেশ, একটা স্বাধীন একটা দেশ যেখানে মানুষ কথা বলতে পারবে, ভোট দিতে পারবে, নির্বাচন করতে পারবে, জনগণের মতামত ব্যক্ত করে ইচ্ছা মতো
মতো তারা যা ইচ্ছা তাই করতে পারবে, এটার নাম গণতন্ত্র। সেই জায়গাটা থেকেই আমাদের কিন্তু এই আন্দোলন সংগ্রাম চলছে এবং আর সামনে আমাদের যেতে হবে। তো সেই জায়গায় একটা মতামত নিয়ে আলোচনা করলে ইটস বেটার, এটা খুব ভালো জিনিস। আমি মনে করি যে একটা জাতীয় সঙ্গীত নিয়ে যদি কথাবার্তা বলে থাকে, এটা নিয়ে বিতর্ক হোক, অসুবিধা কি, পার্লামেন্ট যদি সামনে আসে পার্লামেন্টে হোক, সংবিধান সঙ্গীত, মানুষ যদি চায় চেঞ্জ করতে চেঞ্জ করুন, না চাইলে চেঞ্জ করবে না। আপনি আপনার মতামত দেন, আমি আমার মতামত দিই, কারণ এইটাই যদি আমাদের দরকার। কারণ আগে তো মানুষ কথাই বলতে পারতো না, এখন আমি একটা প্রস্তাব দিলাম, আমাকে আপনি জেলার ভিতরে ঢুকে দিবেন, নো, আপনি অন্য কিছু বলেন না, একটা জিনিস চেঞ্জ হইতে পারে, সংস্কার সামনে প্রগতির দিকে আমরা আগাবো না, আমরা আগাইতে পারি। আমি মনে করি এর বেটার সেন্স ডেমোক্রেটিক ভ্যালু থেকে বলতে একজন মানুষ বলছে, আচ্ছা আলোচনা চলুক, সমালোচনা চলুক, এর ভিতর যদি জনগণ সেটাকে সাপোর্ট করে চেঞ্জ হবে, না হলে হবে না। কিন্তু এটা নিয়ে কাউকে যে মানে অমুক অন্যায় করে ফেলছে, আমি ওই জায়গাটায় থাকতে চাচ্ছি না। বিকজ আমি ডেমোক্রেটিক মানুষ হিসেবে আমি নিজে ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, আমি ডেমোক্রেসি এস্টাবলিশ করার জন্য যুদ্ধ করছি, সংগ্রাম করছি, এখনো চলছে। অতএব এই ভ্যালুটি আমার ভ্যালু দিতেই হবে, রেসপেক্ট করতে হবে, উইথ ডিউ রেসপেক্ট। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি জনাব খন্দকার সুমন, এই বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কি? প্রথমে আপনাকে ধন্যবাদ এবং আইএনটিভির যে দর্শকগুলো আছেন সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা। নতুন বাংলাদেশ অনেক কিছুই নতুনভাবে আবির্ভূত হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, দেশ সংস্কার হচ্ছে, সংস্কারের দিকে এগোচ্ছে। তার প্রেক্ষিতে জাতীয় সঙ্গীত জাতীয় ইস্যু নয়, এটা জাতীয় সঙ্গীত আপনি যেটা আপনার ভূমিকায় বলছিলেন যে এটা আমাদের আবেগের জায়গা। কারণ এটা আপনি যখন জানবেন এটা আপনার মা যদি কালো হয় আপনি এটাকে ভালোবাসবেন, মা যদি অন্য ধর্মেরও হয় আপনি ভালোবাসবেন। তো জাতীয় সঙ্গীত আমরা ছোটোবেলায় এটাকে আমরা জানছি এটা আমাদের ন্যাশনাল সং, এই জন্য আমাদের এত প্রিয়। কিন্তু যখন পরিবর্তনের কথা বলবেন, বাংলাদেশের ইতিহাস এমন একটা মিশ্র ইতিহাস যেখানে সত্য এবং মিথ্যার প্রমাণ খুঁজে পাবেন না আপনি। এখনও স্বাধীনতার ঘোষককে সেটাও অমীমাংসিত, স্বাধীনতার সময় কতজন লোক মারা গিয়েছে সেটাও অমীমাংসিত, স্বাধীনতার পরবর্তীতে কে নেতা হয়েছিল এবং কারা সরকার গঠন করেছিল, কারা উন্নয়ন করেছিল, কারা দেশকে ক্ষতি করেছিল সেটাও কিন্তু প্রমাণ পাওয়া যায় না। আমরা ইতিহাস থেকে অনেকগুলা বিষয় কিন্তু হারিয়ে গিয়েছে, আবার অনেকগুলা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, সামনে চলে আসছে। তো জাতীয় সঙ্গীত এটা অনেক আগেই মীমাংসা হওয়ার কথা ছিল। মীমাংসা বলতে আপনি কি? মীমাংসা বলতে আমি যেটা বলছি যে যেহেতু এটা 1905 সালের আন্দোলনের প্রেক্ষিতে এই তৈরি করা রবীন্দ্রনাথের সেই সঙ্গীতটা, এবং সঙ্গীতের শেষের দিকে যদি আপনি যান সেখানে অনেক ধর্মীয় ব্যাপার স্যাপার চলে আসে। তো মুসলমানের দেশ, 90% মানুষ মুসলমান, সে জিনিসটা তাদের মাদ্রাসা বা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে যখন এটা প্রকাশ করে না, অনেকে করতো না এই জিনিসটা। তো আপনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, সাম্য মানবিক অধিকারের জন্য যুদ্ধ করেছেন, এই দেশকে স্বাধীন করা হয়েছে। সুতরাং এই দেশের সর্বদলীয় মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষ সব মানুষ যে সঙ্গীতটাকে নিতে পারবেন সেটা হতে হবে জাতীয় সঙ্গীত। কিন্তু এটা অনেকটা হিন্দু দাচের সঙ্গীত, হিন্দুদের উপাসনালয়ের যে ধরনের সঙ্গীত হয় এরকমই হয়ে যায়। এটা যদি আপনি লাইন বাই লাইন বর্ণনা করেন তাহলে এরকমই হয়। সুতরাং মুসলিমদের আমার একটা কোয়েশ্চেন আছে, আপনি যখন এটা বলছেন তো একটু আমাদেরকে বর্ণনা করেন না, কোন জায়গায় হিন্দুত্ব আছে এটা একটু বলেন না। আপনি এই যে 12 লাইন বা 8 লাইন আছে তারপরের অংশের দিকে যদি যান তাহলে এখানে ওটাতে তো আমার জাতীয় সঙ্গীত না, যেটা আছে এটাতে একটু বলেন না। আপনি কমপ্লিট সঙ্গীতটাকে এডিট করে কয়েকটা লাইন নেওয়া হয়ে গেছে। তো যেহেতু এটা কিন্তু এই যে সংস্কারের মাধ্যমে এটা কিন্তু আলোচনায় আসে না, এটা অনেকবারই আসছে, বিভিন্নভাবে আসছে, বিচ্ছিন্নভাবে আসছে, কিন্তু এইবার এসে মানুষ সমস্ত জিনিসের পরিবর্তন একসাথে চাচ্ছে, যেগুলো জাতীয় সমস্যা, এই জাতীয় সমস্যাকে পরিবর্তন চাচ্ছে বিধায় জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করেছে। জাতীয় সঙ্গীত দিয়েই শুরু করেছে। তো আমার মনে হয় এটা সংস্কার করার সময় এসেছে। আমাদের দেশে অনেক ভালো ভালো শিল্পীরা তৈরি হচ্ছে, তাদের অনেকগুলা গান আছে, অনেকগুলা সঙ্গীত আছে, এবং কাজী নজরুলেরও অনেকগুলা সঙ্গীত আছে। এখানে জনাব সুমন, আমি যেটা বাহির করছি যে আপনাকে জাস্ট একটু ইন্টারাপ্ট করি আমি, যেটা হচ্ছে যে প্রথম সেটা হচ্ছে সবাই কোরাস আমরা পড়ছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দ্বিতীয় বলছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তোমার আকাশ তোমার বাতাস, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তারপর হচ্ছে ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে,
মরি হায় হায় রে ওমা, এখানে তো ধর্মীয় কোনো জিনিস আমি এখনো না না দেখতে পাইনি। আপনি এখানে এটা কিন্তু অনেক লম্বা একটা কবিতা, প্রায় ওইগুলোর দরকার নেই, না, না। যেটা আমি বলি ওইটা আমি শুনবো। না না জাতীয় আপনি সঙ্গীত, আপনি জাতীয় সঙ্গীত নিয়ে শুনুন, বলবেন। না না এটা আপনি এটা হয় না। কবিতাতে যাচ্ছেন আপনি কেন? একজন মানুষের হাত নেবেন, মস্তিষ্ক নেবেন, তার না, না, হৃদয় না, নেবেন না, না, জাতীয় এমন তো সঙ্গীত নয়। আমার 8 লাইন। না না 8 এইটাতে লাইন না, থাকবে। এটা দেখেন আর্গুমেন্ট করার অনেক জায়গা থাকে। তাহলে আপনি বলেন কোন জায়গায় আপনি হিন্দু, যেটা পুরোটা বললেন যে আনেন, পুরোটা আনেন সঙ্গীত, বলেন। না না আমি শেষ করি আমি শেষ আপনার লাইন, করছি, আমি আপনি তো ব্রেক, হ্যাঁ। বলবেন, সমস্যা কি? মাত্র শুরু হলো টকশুটা, আপনার সুযোগ আছে, আপনি বলেন। তো এই যে জাতীয় সঙ্গীত যেটা আমাদের জাতীয়, আমরা যে এই জেনারেশন যেহেতু আমরা পরিবর্তন চাচ্ছি, এবং আমার সোনার বাংলা, আপনারা আপনার ভূমিকায় বলছেন যে বাংলা বলতে দুটি বাংলাকে বোঝায়, কলকাতা এবং এপার বাংলা, বাংলাদেশ। ওপার বাংলা। কিন্তু আমরা তো আসলে বাংলাদেশি ব্রিড, মানে আমরা শুনতে চাই আমাদের ন্যাশনাল সং বাংলাদেশি হবে, আমার সোনার বাংলাদেশ এই শব্দটা হবে, কারণ আমরা বাঙালি এবং বাঙালি শব্দের সাথে পরিচয় ওই রকম আর না। পৃথিবী পরিবর্তনের আপনার সাথে 70 আমরা স্বাধীন রাষ্ট্র, জি, এটাই আমরা বোঝাচ্ছে। স্বাধীন রাষ্ট্র আমরা বাংলার সাথে পরিচয় নয়, আমরা বাংলা মানে ওপার বাংলা মনে করি। তো এই যে একটা মেন্টালিটির পরিবর্তন হচ্ছে, যুগের পরিবর্তন হলে আপনার এবং আমার মধ্যে একটা ডিফারেন্স সবসময় থাকে। এই আমি ব্যবধানের বুঝতে কারণে পারি। আমি বাংলাদেশিটাকে নিতে চাচ্ছি, আমি বাংলাটাকে নিতে যাচ্ছি না। এখন যদি ইয়াং জেনারেশন বা অলমোস্ট 35 বা 40 জেনারেশন যদি বলে যে আমি বাংলাদেশি সং নিতে চাই, আমাদের তো ভালো ভালো সং আছে, আমরা ওগুলাই নিব, তাহলে এই যারা আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন, ওরা এটাকে গ্রহণ করতে সমস্যা কোথায়? করবেন পরিবর্তন। আপনার পরিবারের যেমন আপনার ছেলে যদি কর্তা হয়ে যায়, ভালো উপার্জন করে, আপনার ছেলের সিদ্ধান্ত যদি আপনার দাদার পুরাতন বিটাকে ভেঙে যদি নতুন বিল্ডিং করতে পারেন, তাহলে একটা জাতীয় সঙ্গীতকে আপনি তারপরে চেঞ্জ করে আমি just একটু ক্লিয়ার করি সুমন ভাই, জি, জি। যে একটা জিনিস যেটা আমার মনে হয় আপনি যারা এটা পরিবর্তনের জন্য দু একটা কথা বলছেন, যেটা মদত ভাই ক্লিয়ার করছেন যে মানুষ বলতে পারে, ফ্রিডম অফ স্পিচ আছে, এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে আছে। তো আমি যেটা জানি যেটা হচ্ছে যে ইয়েস, দিস ইজ দ্য প্লেস অফ ইমোশন, আই বিলিভ। আমি এখনও জাতীয় সঙ্গীত শুনলে কিন্তু আমি যেখানে যাই এটার মধ্যে আমার আলাদা একটা ফিলিংস কাজ করে। বাট আপনার কথাটা হচ্ছে যে যেটা আমি বুঝলাম যে বাংলা এবং বাংলাদেশ, বাংলা অর্থাৎ আমার সোনার বাংলা, আপনার কথা আমার সোনার বাংলাদেশ, দিস ইজ ইউর কমেন্টস। বাট ওই যে অন্য ধর্মীয়দের এটা আমি আনতে যাচ্ছি না। কারণটা হচ্ছে যে জাতিসংগীত আমরা যতটুকু ছোটোকাল থেকে পড়ে আসছি, এখানে কোনো ধর্মকে বড় করা হয় নাই, কোনো ধর্মকে ছোট করা হয় নাই, কাউকে হেট করা হয় নাই, কাউকে কোনো কিছুই করা, শুধু করা যে কথাটা আপনার এইটা আমি যুক্তিতর্কে নিতে পারি যে বাংলা এবং বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। আমি জনাব আজম আলী, এই বিষয়ে আপনার মন্তব্য, যে সুমন ভাই যে কথাটা বলতে চাচ্ছেন এবং আমাদের শামীম ভাই এবং মদুদ ভাই বলছেন যে ফ্রিডম অফ স্পিচের দেশ, এখন বাংলাদেশ স্বাধীন বা বাংলাদেশের মানুষ কথা বলতে পারে, বাট বাংলা এবং বাংলাদেশ যেটা সুমন ভাই আনলেন, কি বলেন আপনি? ধন্যবাদ জনাব ফারুক সাহেব এবং আইয়ন টিভির কলা কৌশলী সহ শ্রোতাবৃন্দকে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং আজকে জাতীয় সঙ্গীত নিয়ে যে কথাবার্তা শুরু হয়েছে, জি, উনি যে ব্যক্তি এই প্রস্তাবটা তুলেছে বা ওনার যে বিষয় নিয়ে আলোচনা করেছে, সেটা উনি যদিও জামাতে ইসলাম করে, জামাতে ইসলাম ওইটা নাকচ করে দিয়েছে যে ওইটা ওনার ব্যক্তিগত, ওইটা জামাতেরও কোনো প্রস্তাবনা নাই। তাহলে আমরা ধরে নিব ওই প্রস্তাবটা তার ব্যক্তিগত, ওইটা জামাত ইসলাম সমর্থন করে না। তাহলে এখনও কোনো রাজনৈতিক দল এই প্রস্তাবনায় সমর্থন এখনও দিছে করি আমার মনে হয় না। 2 নম্বর হচ্ছে যে সোনার বাংলা, এই সোনার বাংলার জন্য, এই বাংলা ভাষার জন্য মানুষ জীবন দিছে, কত মানুষের জীবন গেছে। এই যে সোনার বাংলা, এটা বলতে বাংলাদেশের বাংলা, এই সোনার বাংলাটা এটা পশ্চিমবঙ্গ না, উনি কি বোঝাচ্ছেন? এটা উনি বলতেছে যে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ। বাংলা বলতে কোনটাকে আমরা বোঝায়? বাংলা বলতে আমরা বাংলাদেশি, পুরো বাংলা তাহলে কলকাতা কি? কলকাতা তো পশ্চিমবঙ্গ বাংলা না, না পশ্চিম বাংলা বলে না, পশ্চিমবঙ্গ বলে। সেটা হচ্ছে বঙ্গ। পশ্চিম বাংলাও বলুক, না, আমাকে বললেও বলতে দেন। না, একটা সেটা হচ্ছে information, just পশ্চিমবঙ্গ। আচ্ছা, ওটা একটা information এক দিয়েছেন। সেকেন্ড। পশ্চিমবঙ্গকে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে পুরা মানে পশ্চিমবঙ্গ প্রদেশটাকে এখন বাংলা নাম বাংলা দেওয়া নাম হয়েছে। দিয়েছে। এটা কিন্তু সরকারিভাবে, মানে ইংলিশে ক্যালকাটা এখন যদি আপনি জয় বাংলা বলেন, তাহলে পশ্চিম বাংলা, জি, বাংলা বলতে ভাষা পশ্চিম বাংলা। আন্দোলন, সেটা এই বাংলা নিয়ে হইছে। ভাষা, বাংলাদেশ বাংলা বাংলাদেশ নিয়ে ভাষা। হয় না। কিন্তু এখন বাংলাদেশ এই নিয়ে মায়ের হইতো। ভাষার জন্য এই বাংলা ভাষা, এই বাংলা, সেখন এটাকে পশ্চিমবঙ্গ আছে। এখন যদি এই বাংলাদেশের বাংলা নিয়ে যদি তারা এনডিআই কোনো ধরনের নামকরণ করিয়া থাকে, ওইটা তো পরবর্তী, ওইটা বাংলারে অনুসরণ করতে পারে তারা। কিন্তু আমরা এখানে দেখলাম যে সোনার বাংলা, এখানে সোনার বাংলা বলতে একটা আন্তরিকতা, সোনার উপরে আর কিছু হইতে পারে না। হ্যাঁ, সোনার চেয়ে কাটি
এই আমার বাংলার মাটি, এইটার উপরে বিতর্ক আনা ঠিক হয়েছে না, এটা জামাতে ইসলামী গ্রহণ করছে না, তাই বললে আমরা কেন এটা নিয়ে সমালোচনা, ওটা তো ওখানেই পরিত্যক্ত হয়ে গেছে। তো যাই বলবো, আমরা সোনার বাংলাই থাক, সোনার বাংলা সোনার ছেলেরাই অর্জন করেছে, তাদের আত্মার শান্তি পাক যারা এই ভাষার জন্য, এই সোনার বাংলার জন্য যারা প্রাণ দুটো দিয়েছে। জিনিস, ভাষা একটা, বাংলা একটা, না, দুটো এই জিনিস। যে এই ভাষাটা দুটো ঠিকই জিনিস। রাখছে, এই সোনার বাংলার আপনি ঠিকই রাখছে। 52 সাল একটা, 71 একটা, 71 এর আগে 71 আপনি আমরা 52 ভাষা এই যে পাইছি, সোনার আমরা বাংলা, বাংলা ভাষা পাইছি, নট এই- ভাষা আমি আবার ক্লিয়ার করি, ভাষা, ভাষা এই- মায়ের ভাষা। মায়ের ভাষা, এই সোনার বাংলা, এই এক সোনার না, বাংলা, এক না। এক না হইলে এটা বাংলাদেশ হইল এক না, বাংলাদেশ হচ্ছে 71 এ, 71 আগে ছিল পাকিস্তান, সেইটার বীজটা আগে ছিল সেখানেই পাকিস্তান, জন্ম নিয়েছে। পাকিস্তানে উর্দু ছিল আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পাকিস্তানে যখন আমরা ছিলাম। না, সেটাই তো বলতেছি, হ্যাঁ, সেইটা তাহলে জন্ম আমরা নিয়েছে। 52 তে আমরা বাংলা ভাষা পাইছি, 71 এ আমরা বাংলাদেশ পাইছি। কথাটা আপনি বুঝছেন তো? কথা বুঝছি বুঝছি, আমাকে একটু 71 এ তো দিয়েন ভাই। দেশ স্বাধীন করেছেন, দেশ স্বাধীন করেছেন, কিন্তু এই বাংলাটা, এই যে বাংলা মাতৃভাষার জন্য যারা জীবন দিল, এই সোনার বাংলা, এই বাংলাটা অনেক আগেই বীজ রোপণ জি, হয়েছিল। ধন্যবাদ। আমি সাহেব, উনি একটা মিনিট কথা বলতে চাচ্ছেন, জি বলেন, কি বলেন? জি, প্রথমত হচ্ছে যে উনি যে যুক্তি বলছেন যে সোনার বাংলা, সোনার বাংলা বাংলাদেশি অনেক ন্যাশনাল সঙ্গেও আছে, মানে ন্যাশনাল সং না, সিঙ্গারদের আছে, আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ মাগো তাই তোমায় বড় বেশি ভালোবাসি। তো এই শব্দগুলো কিন্তু আছে, শব্দের কারণে কিন্তু জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাচ্ছে না, ইয়াং জেনারেশন চাচ্ছে আমরা বাংলা নিতে চাচ্ছি না, যেহেতু ভারত আমাদের শোষণ সমাজ হিসেবে আমরা স্বীকৃতি এবং ভারত আমাদেরকে শোষণ করতেছে, সুতরাং আমরা ভারতের যে আগ্রাসন এবং এই কালচারের বিরুদ্ধে একটা অবস্থান নিচ্ছি। তো এই সঙ্গীত পরিবর্তনের মাধ্যমে দেশের যে পতাকা পরিবর্তন হবে এরকম কোনো কথা নয়, মানচিত্র পরিবর্তন হবে এরকম কোনো কথা নয়, আমরা ধীরে ধীরে আগ্রাসনটাকে উঠানোর চেষ্টা করতেছি, মুক্ত হওয়ার চেষ্টা করছি, মুক্ত এটাই হওয়ার আপনার কথা। চেষ্টা করতেছি। কারণ জি বাংলা মানে বাংলা, জি বাংলা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হচ্ছে জি বাংলা। তো এই বাংলা বলতে বোঝানো হয়, অনেক ইয়াং জেনারেশন ছোটো ছোটো সোনামণিরা মনে করে যে ওই জি বাংলা বাংলাদেশ ওই কলকাতার বাংলাকে বলা হচ্ছে, আপনার ইতিহাসের বাংলা নয়, এটা বর্তমান তার মানে বাংলার সাথে আপনার পরিবর্তন আবারও আপনার কথা হচ্ছে বাংলা এবং বাংলাদেশকে নিয়ে আপনার প্রবলেম। Exactly. জি সাহেব, আপনি এক মিনিট বলেন, আমি আসতে পারি। আমার ভাই যে কথাগুলো বলছেন, এক নম্বর কথা হচ্ছে আমি এটা তীব্র ভাষায় আবার এটার বিরোধিতা করতেছি যে আমাদের জাতীয় সঙ্গীতে কোনো ধর্মীয় কিচ্ছু নাই। নেই, এখানে যারা বুঝে না তারা অনেক কিছু বিতর্ক করে, তোমার আকাশ তোমার বাতাস, হ্যাঁ, আমার দেশের বাতাস আমার দেশের আকাশ, তাইলে বাংলাদেশের এয়ারফোর্স লেখা থাকে তোমার আকাশ রাখিব মুক্ত, ইট ইজ এ সোভারেন বাংলাদেশ। সোভারেন বাংলাদেশের কথা হচ্ছে যে বাংলাদেশের মাটি, বাংলাদেশের আকাশ, বাংলাদেশের বাতাস, এটাকে অনেকেই মিস ইন্টারপ্রিটেশন করে। আচ্ছা, এখন বাংলা এবং বাংলাদেশ, right. তো পশ্চিম বাংলার লোক তো বাংলায় কথা বলে, তা আপনি বাংলা না বলে এখন বলেন যে বাংলাদেশি ভাষা, তো বাংলাও আর বললেন না। আপনি যখন বাঙালি এবং বাংলাদেশে ডিফারেন্স আনতে চান, তাহলে আপনি বাঙালির থেকে যখন বাংলাদেশ বলবেন যে না এখানে যেহেতু সোনার বাংলা, তাহলে ভাষাটাও বাংলাদেশি ভাষা হবে। তাইলে তো বলেন বাংলাদেশি ভাষা, তাইলে তার বাংলা বলবেন কেন? একটু ইন্টারফেয়ার করি। একটা সেকেন্ড, উনি আসছেন। একটা সেকেন্ড। এবং ইন্ডিয়ার একটা জিনিস আমার পছন্দ হয়েছে তার কথায়, আমি খুব সমর্থন করছি, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে আগ্রাসনটা, সেটা তো আজকে শুরু হয়নি, এবং সেটা কখন শুরু হয়েছে আমাকে সুযোগ দিলে আমি বলবো। সেটা তো যেদিন স্বাধীন হয়েছে এটা আমরা পরে বলবো। সেদিন থেকে। এখন একটা সেকেন্ড আমি একটু বলেন, তার মানে উনি যে বাংলাদেশ এবং বাংলার মধ্যে ডিফারেন্স করতে চাচ্ছে, এটাতে আপনার মন্তব্য কি? না, এটাকে আমি মনে করি Is যে equal, is same. এটা কোনো ধরনের, Logic আমি না। ব্যক্তিগতভাবে মনে করি যে এতে কোনো ডিফারেন্স নাই। ধন্যবাদ আপনাকে। বাট হ্যাঁ। ব্যারিস্টার মধু সাহেব যে কথাটা বলছেন যে এই কলকাতাকে এখন তারা বাংলা হিসেবে ডিক্লেয়ার এটা করছে। বলতে চাচ্ছিলাম, একটা সেকেন্ড যদি সময় দেন, মহদুদ ভাই বলবে। আমি ইন্ডিয়া আমার সাথে আগ্রাসন করতেছে, ইন্ডিয়া আমাকে বিভিন্নভাবে তার প্রভাব প্রতিপত্তি আমার উপরে ফলাতে চাচ্ছে। এখন আপনি ফারুক ভাই, ইন্ডিয়া তার পাঞ্জাবের নামও পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাবের নাম পাঞ্জাব, তাইলে পাকিস্তান কি তাদের পাঞ্জাব বদলায় নিছে না ইন্ডিয়া বদলায় নিছে যে ওইখানের নাম পাঞ্জাব কেন? এটা তো কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। কোন যুক্তি এটা? এটার নামও পাঞ্জাব, এটার নামও পাঞ্জাব। কোরিয়া শুনেন, কোরিয়া, দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়া। তো কোরিয়া তাইলে কি কোরিয়া তার নাম বদলায় ফেলবে?
টুকরিয়া। তো এই জন্য এইসব নাম যদি ভারত মনে করে যে আমাদের মধ্যে একটা বিতর্ক তৈরি করতে চায়, আমরা ভারতীয় আগ্রাসন নিয়ে কথা বলবো যদি আপনি সুযোগ দেন। এটা আরেকদিন আমরা সেটা এখানে ধন্যবাদ। মজুদ ভাই, আপনি কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি সে প্রথম কথাটা হচ্ছে যে শামীম ভাইকে যদি প্রশ্ন করি, ভাই আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি কোন জাতীয়তাবাদে বিশ্বাস করেন। উনি সংবিধান মানে কি না সেটা যদি তার আগে প্রশ্ন করি, তাহলে জিজ্ঞেস করতে হবে যে সংবিধান মানেন আপনি? বাংলাদেশের সংবিধান যদি সংবিধান মানতে হয় তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদ কি ভাই? বাংলাদেশি, বাঙালি না। এবং আওয়ামী লীগ অথবা অন্যান্য দল আছে যারা এখনো তাদের মানে দলীয় সংবিধানে কিন্তু বলা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে। তো ওই বাঙালি জাতীয় দলের যদি মূল মন্ত্রী হয়, দলের মেম্বার হলে তাকে বিশ্বাস করতে হবে বাঙালি জাতীয়তাবাদ। আবার দলের যখন প্রধানমন্ত্রী হয় তখন আবার বাংলাদেশি জাতীয়তাবাদ বলা হয়। সেখানে কিন্তু বিশাল কন্ট্রাডিক্টরি আছে। আমরা জাতীয় আমাদের কনস্টিটিউশনে হচ্ছে বাংলাদেশি। 72-এ ছিল না বাংলাদেশি। এখন কি আপনি এখন ঠিক করে বলেন। না আপনারা এটাকে অ্যামেন্ডমেন্ট করছেন। কে করছে? এই সংবিধান মানেন কি না? সংবিধানে না 72-এর সংবিধানে কি লেখা আছে? না 72 সংবিধান আপনার আপনি মানবো না মানবো তো পরে আপনি আগে দেখান আমারে 72-এর সংবিধানে কি লেখা আছে। এখনকার সংবিধানে কি আছে? বর্তমান সংবিধান বাংলাদেশি জাতীয়তাবাদ। আচ্ছা, যেটা আপনারা ক্ষমতায় এসে করছেন। আমরা ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতা 15 বছর যাওয়ার শেখ হাসিনা ছিল ক্ষমতায়। যেটা আপনারা যখন আসছেন তখন যদি করে থাকেন আপনারা করছেন, কারণ আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আমরা করেছি তো, আমরা 72 সালের সংবিধানে ছিল যা লেখা বাঙালি লেখা ছিল, বাঙালি জাতীয়। আমরা ডিক্লেয়ার দিয়ে করেছি বিকজ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই জাতীয়তাবাদের দর্শন নিয়ে আমরা রাজনীতি করি। আমরা আপনি কেন বলতেছেন যে সংবিধান মানি কিনা? আমি শামীম ভাইকে আমি অন বিহাফ অফ ইউ শামীম ভাইকে একটা প্রশ্ন করি। শামীম ভাই, যে কথাটা উনি বলছেন যে যদি সংবিধানে থেকে থাকে যে জাতীয়তা বাংলাদেশি এবং আপনি বলছেন সেটা জিয়াউর রহমানের সময় চেঞ্জ হয়েছে বা খালেদা জিয়ার সময় চেঞ্জ হয়েছে, এবং 15 বছর কিন্তু আওয়ামী লীগ অনেকগুলো আপনি জানেন যে অনেকবার এটা কেন চেঞ্জ করে নাই? আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, যুক্তিসঙ্গতভাবে আমাদের নাগরিকত্ব আমরা বাংলাদেশি। হ্যাঁ, এখন যদি আপনি জাতীয়তা বলেন, জাতীয়তা বাংলাদেশি আমরা এটা গ্রহণ করে নিছি যেহেতু বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে এটা যুক্তিগতভাবে মেনে নেওয়া হয়েছে। যদি ওরা না করে থাকে, আমি এখন আমাকে যদি কেউ বলে, আমি বলি আমাকে বাঙালি। আমার সংবিধান মানি না বলতে কি বোঝায়? আমার হেরিটেজ বাঙালি। আমি আমার রক্ত হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আমাকে যখন বলবে আমার নাগরিকত্ব বললে তো আমি বলি আমি বাংলাদেশি। সংবিধানের সাথে আপনি শুনেন একটা সেকেন্ড ভাইজান। এইখানে আমি সোজা করে বলে দিই, এখানে আমরা যারা বাঙালি ব্রিটিশ সিটিজেনশিপ নিছি আমরা কি বলি? এথনিক মাইনরিটি নাকি ব্রিটিশ বাংলাদেশি অথবা খালি ব্রিটিশ বলি? হ্যাঁ, ব্রিটিশ বাংলাদেশি বলি। এখন আপনি ব্রিটিশ বলতে পারতেছেন আর আপনি বাঙালি, তো ব্রিটিশরা তো বলতে পারে তুমি তো বাঙালি, তুমি তো বাংলাদেশি, তুমি ব্রিটিশ বলো কেন? ব্রিটিশ বলে তাইলে আপনি যদি ব্রিটিশ তারপরে বাঙালি না, ওদের ফর্মও লেখা থাকে বাঙালি আর বাংলাদেশি। পাসপোর্টে লেখা থাকে না, পাসপোর্টে লেখা থাকে। যেটা আমি প্রশ্ন করতেছি পাসপোর্টে কি লেখা থাকে, আমি বলতেছি পাসপোর্টে কি লেখা থাকে। শামীম ভাই, একটা কথা যেটা আমার প্রশ্নটা কোথায় এখানে, আমি অবশ্যই আমি এই কথাটা আনতেও চাই নাই, সত্যি কথা আজকে বলি আপনাদেরকে। জাতীয় সঙ্গীতের প্রতি আবার এত বেশি আবেগ, এত বেশি আমার ফিলিংস যে আমি মানে আমার যতগুলো প্রোগ্রাম এই পর্যন্ত করছি, শুধু পার্লামেন্ট ছাড়া, পার্লামেন্টে জাতীয় সঙ্গীত তারা মানে ওখানে লর্ডস থাকে, এমপি থাকে, তারা এটা মাইন্ড করবে, কিন্তু যত জায়গায় প্রোগ্রাম করছি জাতীয় সঙ্গীত মাস্ট ম্যান্ডেটরি থাকতেই হবে। কারণ এটা আমাকে উদ্বুদ্ধ করে, এটা আমাকে আবেগ তাড়িত করে। কিন্তু ব্যারিস্টার সাহেব যে কথাটা বলছেন, আমি এই জিনিসটা সম্পর্কে আমার অত অবগত ছিলাম না যে জাতীয় আমরা এখানে যে সুমন সাহেব যে কথাটা বলছেন, এটা প্রথম কথাটা আমি দ্বিমত, আপনার সাথে আমিও দ্বিমত, এবং উনি এটা কারেকশন করে নেবেন যে বাংলাদেশ এবং বাংলা এটা উনি যেটা বলছেন এটা লজিক্যাল যে কথা। ব্যারিস্টার সাহেব যে কথা বলছেন সংবিধানে আছে বাংলাদেশি ছিল কিন্তু বাঙালি, বাট এখন আছে কোনটা? এবং 15 বছর আওয়ামী লীগের ক্ষমতা আছে আমি জানি না, উনি তো বলছেন বাংলাদেশি। হ্যাঁ, তাইলে তো ঠিক আছে। এবং তাহলে এটা বিএনপিও সময় ছিল, আওয়ামী লীগের সময় ছিল, আপনাদের সময়ও ছিল। একটা সেকেন্ড ফারুক ভাই, আপনাকে ইন্টারসেপ্ট করি। তাইলে আমি এই তর্ক যদি করেন, তাইলে বঙ্গবন্ধুর সরকারের পরে জেনারেল জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসছেন, এরশাদ সাহেব ক্ষমতায় আসছেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছেন, আপনাদের হাসিনা ক্ষমতায় আসছেন, জাসদেরও আসছেন। জাসদ ক্ষমতায় ছিল, মানে মন্ত্রী ছিল, এটা লেজুর ছিল, লেজুর বৃত্তি ছিল, মন্ত্রী ছিল, লেজুর বৃত্তি ছিল, ওটাকে আমি লেজুর বৃত্তি, এরশাদ সাহেব দালালি ছিল। যাই হোক,
ওখানে ছিল আবার আমরা ছিলাম ওই অপোজিশন এরশাদ সাহেবের সময়। কেউ তো সোনার বাংলা, বাংলাদেশ সোনার বাংলা নিয়ে তো কেউ প্রশ্ন তুলেন নাই। তখন কেন তুললেন না? আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা যেটা করছে, আপনি সুযোগ নিয়ে যদি মনে করেন যে এটা উপযুক্ত সময়, অফকোর্স নো প্রবলেম, আপনি বিতর্ক করতেই পারেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার আমার কথায় তো আর ছাত্রদের কথায় আসে যায় না। এখানে 20 কোটি মানুষ, 17 কোটি মানুষের কথা আসতে হবে। আর শুধু ছাত্ররাই আন্দোলন করে নাই, এখানে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক সবাই যোগ দিচ্ছে। আমি মধু রিকশাওয়ালারা যোগ দিচ্ছে। শেষ করে ফেলুক, তারপর জি বলেন মধু সাহেব বলেন। তো যে জিনিসটা হলো আর কি, যে আরবিতে মনে একটা শব্দ আছে, মুনাফিক একটা শব্দ আছে, যেটা মানার কথা সেটা মানি না, তলে তলে অন্যটা মানি। আবার বলি মানি, উপরে দিয়ে মানি, ভিতরে মানি না, এটা হয় না। আপনাকে হয় সংবিধান সংশোধন করতে, কারণ এটা এমন একটা পরিচয় যেটার সাথে সাংবিধানিকভাবে স্বীকৃত জিনিসটাকে আপনি সরাসরি অস্বীকার করতেছেন, এবং এটা শুরুই হয় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব চেতনা শুরুই হবে আপনার জাতীয়তাবাদের পরিচয় দিয়ে। আপনি কে? এখন আমরা বাঙালি জাতীয়তাবাদ থেকে বেরিয়ে আসছি কেন? দর্শন আসছে যে জাতীয়তাবাদের দর্শন, সেটার ভিত্তিটা হচ্ছে আমরা বাংলাদেশি হিসেবে পরিচিত হতে চাই। আমরা অন্য কোনো একটা রাষ্ট্রের তাবেদার, যেমন ছোট ভাই বলেছে, সে কিন্তু একটা খুব সুন্দর সেন্স থেকে ধরার চেষ্টা করছে। আমরা স্বাধীন, আমাদের চেতনা, স্বাধীনতা, সার্বভৌমত্ব যেটাকে অর্জন করেছে সেটাকে আরও পৃথিবীর বুকে এস্টাবলিশ করতে হবে, এবং সেটাকে সুন্দরভাবে এস্টাবলিশ করার জন্য কোনো সামান্য রকমের কনফিউশন যাতে না থাকে। এবং রিসেন্টলি ইন্ডিয়া রাষ্ট্রীয়ভাবে পশ্চিমবঙ্গের নামটা পশ্চিমবঙ্গতে চেঞ্জ করে বাংলা করেছে। এখন আওয়ামী লীগ জয় বাংলার স্লোগান দেয়, জানেন জয় বাংলা স্লোগানটা কতটা কনফিউজিং এখন এই বর্তমান প্রেক্ষাপটে? জয় বাংলা বলতে পশ্চিমবঙ্গের জয় করছেন, জয় গান গাচ্ছেন। আপনি বাংলাদেশের নাগরিক, কেন আপনি তাদেরকে জয় বাংলা দিবেন? সেটা করা যায় না। বাংলা, বাঙালি, বাংলাদেশি, এই যে জাতীয়তাবাদের যে কনফ্লিক্টিং একটা সিচুয়েশন, এখন সময় এসেছে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন একটা সুযোগ করে দিয়েছে সংস্কারে। এই সংস্কারের জন্য আলোচনায় উঠলে তো আমি কোনো সমস্যা দেখি না। মানুষ যদি সংস্কার চায়, যেটা অ্যাডজাস্টেবল, যেটা প্রোগ্রেসিভ, সামনের দিকে ভালো হবে, সেটা গ্রহণ করবে। আর যেটা করবে না, এইভাবে বলে একটু ভাই বলেছে যে জামাতি পছন্দ করে নাই, তো আউট হয়ে অন্যান্য দল পছন্দ করে না, আউট হয়ে যাবে। বাট একজন তুলেছে, এটা তোলাটা অন্যায় না, আলোচনা হোক। বাট ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। একটা কথা যেটা আমি কলার কাছে যাব, কলার লাইন একটা থেকে আমি আসছি আপনার যে জিনিসটা, যে ডেফিনেটলি যেটা সুমন সাহেব, শামীম ভাই, ব্যারিস্টার সাহেব এবং আজম আলী ভাই যেটা বললেন, বাট দ্য ফ্যাক্ট ইজ আমাদের তাহলে আমাদের কনস্টিটিউশনকে চেঞ্জ করতে হবে। এবং সেটা না, শুধু সেটা না, শেখ হাসিনা কিন্তু তার বিরুদ্ধে শপথ নিয়েছে, কিন্তু মানে শপথ নিয়েছে সংবিধান অনুযায়ী এজ এ প্রাইম মিনিস্টার, আবার সেম টাইম দলেরও কিন্তু সভাপতি, দলের সভাপতি হিসেবে মেম্বারশিপ। দেখি আমি দুজনকে থামাচ্ছি, আমি একটু খালি একটা জিনিস, সেখানে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মূল ধারণাটা ছিল সাম্য, সমতা এবং সামাজিক ন্যায় বিচার ছিল। এটা হ্যাঁ, এই তিনটাতে, এইটাতেই তো শুধু না স্বাধীনতা হয়েছে, বাট এটা কি আফটার 72 ওটা স্বাধীনতার পরে আসছে। এটা পরে পার্লামেন্ট যখন বসছে তখন তারা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলো নিয়ে আসছে। আগে এটা ছিল না। মুক্তিযুদ্ধ মূল চেতনা হচ্ছে সাম্য, সমতা এবং সামাজিক ন্যায় বিচার। যারা জানে না তাদের জন্য আমি বলছি বইটুই খুলে দেখার জন্য। আমি একটা সেকেন্ড খালি আপনাকে আমি বলি যে এই সংবিধানকে যে ক্ষমতায় এসেছে, সে তার ইচ্ছা মতো দর্জি যেভাবে তার শার্ট বানায় ওইভাবে তার গায়ের মাপে বানাইছে। তো এত সংবিধান করে লাভ নাই। আমার যখন আমার গায়ে যেভাবে সংবিধানকে আমরা মানবো, কিন্তু যেখানে সংবিধানের সমালোচনা করার অধিকারও আমার, আমার 100 বার অধিকার আছে। জি ধন্যবাদ। আমি কলার কি বলে একটু শুনে আসি। আমি সময় দিচ্ছি, আমি উপজাতির যে গোষ্ঠী, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ভাবছি এটা নিয়ে এত কথা বলবো না, কিন্তু ওনারা দুজন কয়েকটা পয়েন্ট নিয়ে আসছে। আমি একটু কলার সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলা, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আগে টিভির সাউন্ড একটু কমান প্লিজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আপনাদের দোয়া ভালো আছি। আপনার প্যানেল সদস্য সবাই কেমন? সালাম। জি শুনতে পাচ্ছেন। আপনার মন্তব্য কি এই যে জাতীয় সঙ্গীত নিয়ে যে বিতর্কটা? আমি এই কথা বলতে চাচ্ছি যে এই বিষয়ে আলাপ করার জন্য আপনার উচিত ছিল ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ানকে না আনে, ইন্টেলেকচুয়াল সার্কেল থেকে যারা হিস্টোরিক্যালি ইতিহাসের উপরে যারা প্রগাঢ় নলেজ রাখেন তাদেরকে নিয়ে আসার জন্য। আচ্ছা, এখন আমি বলি, আমরাও আনন্দে গান গাইছি, ছাত্র ছিলাম, আমরা গান গাইছি, আনন্দ লাগতো, সুন্দর লাগতো, গাইছি আমরা। কিন্তু কথাটা হচ্ছে গিয়ে শুনেন,
যখন 1905 সালে যখন এই গানটা হচ্ছে একটা পার্ট অফ দি কনস্পিরেসি, আপনি খেয়াল করে শোনেন, যখন বাংলাদেশ আসাম came to exist as an independent sovereign state through the direct declaration of Viceroy Lord Curzon from Ahsan Manzil Dhaka, and Dhaka city is the capital of East Bengal and Assam, through the execution of the Bengal partition plan adopted by two greatest sons of the Indian subcontinent, Shere Bangla Eke Fazlul Haq and Nawab Sar Salimullah. তখন ষড়যন্ত্র শুরু করলো ওয়েস্ট বেঙ্গলের দাদাবাবুরা, তারা রবি ঠাকুরের কাছে গিয়া বললো এই ব্যাপারে আপনি কিছু দেখেন। তো তখন তিনি ওই গানটা রেখেছিলেন। আমরা 8 ইয়ার স্বাধীন ছিলাম, আমাদের স্বাধীনতা নষ্ট কে করলো? জর্জ দি ফিফথকে খেয়ে নিয়ে গেল দিল্লি দরবার হলে, সেখান থেকে বেঙ্গল পার্টিশন প্ল্যান এনালমেন্ট ঘোষণা কে করাইলো? এই দাদাবাবুরা করিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের জমিদাররা। না, but তারপরে যখন আমি বলি সম্মানিত কলার, আমার শেষে না, আমার 1 মিনিট দেন প্লিজ। না আমি দেবো, আমি আপনাকে সময় দেবো, 1 minute, I haven't come to the conclusion yet. প্লিজ। 1 minute. যখন ঢাকা ইউনিভার্সিটি দিব, লর্ড কার্জন যখন বললো আমি ঢাকা ইউনিভার্সিটি দিতে হবে আমাকে, এই বিরোধিতা কে করেছিল? গড়ের মাঠে 1912 বিশাল সমাবেশ হইল, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রেসিডেন্ট। এজ প্রেসিডেন্ট রবি ঠাকুর বলেছিলেন, ইফ ফার্মিং বয়েজ অ্যাটেন্ড দি ইউনিভার্সিটি দেন হু উইল কাল্টিভেট। উনি বলছিলেন 85% 90% বাংলার মানুষ, ইস্ট বেঙ্গলের মানুষ চাষা, যারা ইউনিভার্সিটিতে গেলে যারা চাষাবাদ কে করবে? এই কথা লেখা আছে রিপোর্ট 1971 বিফোর পাবলিশড বাই ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেস, পেজ নাম্বার 130। এখন আপনি বলেন নামটা বলুন। কোনটা, নামটা কি, কোথায় লেখা আছে? শামীম ভাই জানতে চাচ্ছে জি, জি, কোথায় লেখা আছে? রিপোর্ট 1941 before, report 1941 before that has been published by the Calcutta University Press. গড়ের মাঠে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এজ প্রেসিডেন্ট অফ দি কনফারেন্স, ইফ ফার্মিং বয়েজ অ্যাটেন্ড দি ইউনিভার্সিটি হু উইল কাল্টিভেট। তারপরে এই সংবিধানের মধ্যে বিপ্লবের কোনো চেতনা নাই, কোনো অঙ্গীকার নাই। আচ্ছা, আমি ওদিকে না যাই, আমি ওদিকে না যাই, আমি রিকোয়েস্ট করি আপনাকে প্লিজ, আপনি অনেক সিনিয়র মানুষ। রিকোয়েস্ট হচ্ছে যে এই যে মধুদ সাহেব একটা কথা বললেন কনস্টিটিউশন নিয়ে, বাঙালি অ্যান্ড বাংলাদেশি, সুমন খন্দকার বলবেন বাংলাদেশ এবং বাংলা, এবং শামীম সাহেব এটাকে আবার এক্সপ্লেন করলেন, আজম আলী। এই বিষয়ে আপনার মন্তব্য এই বিষয়টা হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে তৈরি হয়েছে। আপনি শুনেন 93% বাঙাল, 92% মুসলিম পপুলেটেড ল্যান্ড, সেখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গঠিত হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আদিবাসী আছে, উপজাতি আছে। আমি আপনার কথাটা, আমি আপনাকে ধন্যবাদ। আমি প্লিজ আমার একদম রিকোয়েস্ট যে আমি আপনাদের সাথে বেশি কথা বলতে চাই, কারণ আপনারা, আমি জানি না কে কল দিচ্ছেন, কোত্থেকে কল দিচ্ছেন, অ্যান্ড আপনারা যা বলবেন তা আমি মাঝে মাঝে বিলিভ করি, ঠিক আছে? তো সংক্ষেপে একদম পরবর্তী কল। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। টিভি সাউন্ড একটু কমান প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথম না আপনাদের আইএন টিভিতে আপনাদের টক শো দেখতেছিলাম, জি। আমি আদাউল্লাহ ফারুক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এলাকার মানুষ উনি। জি, আমি তালাত মাহমুদ আপনার লুটন থেকে বলছি। আমার এখানে একজন বিজ্ঞ মুরব্বী আছেন, আমার এই বড় ভাই শামীম ভাই। কালকে একটা প্রোগ্রামে ছিলাম শামীম ভাইয়ের সাথে আমি। আমি আপনাদেরকে যেই এজেন্ডা নিয়ে আপনারা কথা বলছেন, যে বাংলা আপনার জাতীয় সঙ্গীত। হ্যালো, আপনি টিভি ফলো না করে কথা বলেন। তালাত মাহমুদ ভাই শুনছি, বলেন আপনি, ক্যারি অন। আপনি টিভি ফলো করছেন? জি, আমি আপনাদেরকে যেই এজেন্ডা নিয়ে আপনারা আসছেন, সেটা হচ্ছে আপনার জাতীয় সঙ্গীত, তাই না? জাতীয় সঙ্গীতের পরিবর্তন বা পরিবর্তনের জন্য কারা চাচ্ছে, এইটাই তো আপনাদের আজকের এজেন্ডা, রাইট? আমি একটু ছোট্ট কথা আপনাদেরকে বলছি এই কারণেই, যে জাতীয় সঙ্গীতের যদি আপনার পরিবর্তন করতে হয়, তাহলে আপনার দেশাত্মবোধক গানগুলিকে পরিবর্তন করতে হবে, যার সাথে জাতীয় সঙ্গীতের সাথে যার সংযুক্ত, আমার দেশের গান সংযুক্ত, রবীন্দ্র নজরুল সংযুক্ত, এবং যদি আপনার জাতীয় সঙ্গীত পরিবর্তন মানে হলো আমার দেশের গানগুলির পরিবর্তন। এই জাতীয় সঙ্গীতের ভিতরে লুকিয়ে আছে আমাদের দেশের গান, একবার যেতে দে মা আমার ছোট্ট সোনার গায়ে। হ্যাঁ, আপনার যেগুলি দেশাত্মবোধক গানগুলি আছে, এগুলির মধ্যে সবকিছু লুকিয়ে আছে আপনার জাতীয় সঙ্গীতের মধ্যে।
আমি এটার পক্ষেও না বিপক্ষেও না। আয়ন টিভিতে আমি ফার্স্ট আপনার লাইভে এসেছি। আমি এখানে যারা আছেন সবাই আমার পরিচিত মানুষ, এমনকি বিশেষ করে শামীম ভাই আমার মুরব্বী, আমরা একই শহরে থাকি। জি। কালকে একটা প্রোগ্রামে শামীম ভাই পাশে ছিলাম। জি। আমি আপনাদের অনুষ্ঠানগুলি আমি খুব মন ভরে দেখতেছিলাম। আমি একটু আপনাদেরকে সবচেয়ে অনুরোধ করবো এ কারণেই যে যুক্তি তর্কর মধ্য দিয়ে যদি আপনার এটাকে সমাধান করতে হয়, আপনি দেখেন আমি একটা উদাহরণ দিয়ে কথা বলছি। আপনার জাতীয় সঙ্গীতগুলি কখন বাজানো হয়? আমরা কিন্তু জাতীয় সঙ্গীত, যে আমাদের জাতীয় সঙ্গীত, এটা কখন বাজানো হয় যদি আপনি সেই ভিত্তিতে যদি আপনি যান, আপনি দেখবেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যখন আমাদের এই ইউকেতে আসে তখন কিন্তু আপনার সঙ্গীতের মাধ্যমে, বাদ্য যন্ত্রের মাধ্যমে কিন্তু সেটা বাজানো হয়। একমাত্র আমরা যারা বাংলাদেশি তারাই কিন্তু সেটা বুঝি, অন্য কোনো দেশের মানুষ বুঝে না। ঠিক তেমনি ভাবে যখন ব্রিটিশ সরকার আমার বাংলাদেশে যায় তখন কিন্তু ব্রিটিশের যে জাতীয় সঙ্গীত সেটা কিন্তু আমার বাংলাদেশি মানুষ বুঝে না। আমার মনে হয় বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ। অতএব এই জাতীয় আপনাকে ধন্যবাদ। এবং আপনি যে কথাটাই বলছেন ওনারা মনে হয় বুঝতে পারছেন যে জাতীয় সঙ্গীতকে যদি পরিবর্তন করা হয় তাহলে আমাদের দেশের সকল দেশাত্মবোধক গান চেঞ্জ করতে হবে। এটা আপনার নোট করেন, এটা আপনার কথা বলবেন এই বিষয়ে। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ফারুক ভাই, আপনাদের সকলকে আমি খুশি করব, আমাকে একটু সময় দিবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে বুকেতে লেখা থাকে আমাদের জাতীয় ভাষা বাংলা, বাংলাদেশি লেখা থাকে না। আর আমাদের কান্ট্রি হলো আমাদের কান্ট্রির মাটি, আমাদের কান্ট্রির মাটিকে ভালোবাসি। আমার সোনার বাংলা আমি হারিয়ে ফেলছি। যাচ্ছি পরবর্তী কলে। প্লিজ সাবজেক্টের বাইরে গিয়ে কথা না বলি, আমি যে বাইরের সাবজেক্টে আসতেছি একটু পরে। পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। টিভি সাউন্ড একটু কমান প্লিজ। কলার। আসসালামু আলাইকুম। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, আমি আপনাদের প্রোগ্রামটা দেখছি, জি অনেক ভালো লাগছে। জি। দেশ বলেন আর সোশ্যাল মিডিয়া বলেন, বর্তমানে এটা একটা বিরাট আলোচনার বিষয়, জাতীয় সঙ্গীত। তো আসলে শুনতেছি সবার কথা, কিন্তু বর্তমান ছাত্র সমাজ যে সংস্কার বাংলাদেশে চাচ্ছে এবং যে আন্দোলনের কারণে সরকার পতন করছে, তারা বাংলাদেশকে নতুন রূপে সংস্কার করবে। সংস্কার করতে গিয়ে যদি যেসব জিনিসগুলো আমাদের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এগুলো যদি পরিবর্তন করতে চায় তাহলে অসুবিধা কোথায়? এক। 2 নম্বর হলো গিয়ে, যদি এটা নিয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়, আমি মনে করি সরকারের উচিত এটা নিয়ে একটা বুথের বুথের ব্যবস্থা করতে পারে। জি। মানে এটা নিয়ে এত বিতর্ক, এত মানে এক একজনের এক এক মানে মনোভাব, মন্তব্য না যার যার ইচ্ছে, মানে কেউ বুঝে করতেছে, কেউ না বুঝে করতেছে, সব জায়গায় দেখতেছি। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই কথাটা শামীম ভাইও মনে হয় বলছেন যে এই জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন করতে হয় তাহলে বাংলাদেশের মানুষের মনের মানে মানুষের জানান দিতে হবে, মানুষের রেফারেন্ডাম দিতে হবে, বা মানুষের ভয়েস শুনতে হবে। তো পিপল কি চায়। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কলার আমি হারিয়ে ফেলতে যাচ্ছি। নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো ফারুক ভাই, বঙ্গবন্ধু শহীদ জিয়া প্রেসিডেন্ট এরশাদকে সৌদি আরবে চিনে মসজিদুল হারাম শরীফ জাতীয় সঙ্গীত গাইতার ভাই সারা পৃথিবী। আচ্ছা, আপনার কথা আমি বুঝিনি আসলে, উনি একটু এক্সাইটেড হয়ে কথা বলে। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। কলা আমি শুনতে পাচ্ছি না। আমরা এই বিষয়ে মনে হয় আর না আলোচনা করি, একটাই কথা। আলোচনা করেন, সমস্যা না, আলোচনার বিষয় আমার ইয়ে ছিল। প্রথমত হচ্ছে উনি একটা কথা বলছেন যে বাংলা ভাষা এবং বাঙালি ভাষা এরকম কোনো হয় না। দেখেন, বাংলাদেশের বাংলা ভাষা যেটা, এটা হচ্ছে যুদ্ধের বিনিময়ে, রক্তের বিনিময়ে আসা। কলকাতারটা এটা ন্যাচারালি ছিল, সুতরাং এটা কোনো দ্বন্দ্ব না। আরেকটা বিষয় হচ্ছে যে উনি এবং আপনি যেটা বললেন যে এলিগেশন, যে ধর্মীয় ব্যাপারটা যেন না আসে, আপনি একটু বুঝিয়ে বলেন তো কোনটা বাংলা। প্লিজ, আপনি মুরব্বী মানুষ, কেন কথা বলতে দিচ্ছেন না? আচ্ছা জি, বলেন। স্বামী বলে শেষ করো। হ্যাঁ বলেন। যে এই মুক্তিযুদ্ধের এই বাংলা ভাষা এবং বাংলা ভাষা নিয়ে যে বিষয়টা, আমি আসলে লাইনটা হারিয়ে ফেলেছি, কি বলতে চাচ্ছিলাম।
উনি মানে এমন বাংলাদেশি ভাষা এবং বাংলা ভাষা। জি, তো এটা ধর্মীয় ব্যাপারটা যখন আসছে, দেখেন বাংলাদেশের বিশাল একটা ইসলামিক জনগোষ্ঠী, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা ওই মাদ্রাসার ভেতরে জাতীয় সঙ্গীত গায় না। কেন গায় না? কেন বলছি আমি, একটা 30 সেকেন্ড দেন আপনি। তারা বাংলা গায় না এবং তারা সরাসরিও বলছে যে আমরা বাংলা এই হিন্দু সঙ্গীতের মতো সঙ্গীতটা আমি গাইব না। আমরা হিন্দুদেরকে অপমান করতেছি না, শুনে শুনে আমরা হিন্দুদেরকে অপমান করতেছি না, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গীত বাংলাদেশের মুসলিম সমাজ অনেক একটা অংশ নিচ্ছেও না, কিন্তু বাংলাদেশের যারা হিন্দুরা আছে এরাও তো বাংলাদেশি। আমি তো এটাই প্রথম শুনলাম। মানে না, আমি আপনাকে প্রমাণ করতে পারবো, এখানেও যদি বলেন, আমি অনেকগুলো ভিডিও অডিও আছে, অনেক মৌলানা দেয় না, অনেকগুলো কমি মাদ্রাসা অন্যান্য মাদ্রাসাতে। আমি একটু বলি শুনুন ভাই, আপনার প্রথম কথাটাতে আমি যে বাংলাদেশ এবং বাংলা এই দুটাতে আমি কিছুটা আমি আমার ধর্মীয় ব্যাপারটা আমি বলতেছি। তো এই যে একটা বিশাল জেনারেশন বা একটা একাডেমিক একটা প্রতিষ্ঠানগুলো যে তারা জাতীয় সঙ্গীত নেয় না, অথবা অনেক সময় বাধ্য করে এদেরকে বলা হয় যে আপনি জাতীয় সঙ্গীত গাইতে হবে, তো এই বাধ্যবাধকতার কি প্রয়োজনীয়তা আছে? যেহেতু আমরা এই দেশ স্বাধীন হয়েছে যে সাম্য এবং মানবিক অধিকারের জন্য, তাহলে বাংলাদেশের হিন্দুরাও চাইবে একটা সুন্দর সাবলীল একটা সঙ্গীত হোক যেটা সবাই গ্রহণ করে। আমি তো এখানে হিন্দু মুসলমান আনতে চাচ্ছি না, হিন্দু মুসলমান, কারণ বাংলা রবীন্দ্রনাথের প্রতি একটা এই বাংলাদেশ বিদ্বেষী কথাবার্তা আছে, যিনি ঢাকা ভার্সিটি চাননি, যিনি বাংলাদেশও চাননি, এবং হিন্দুরাও কিন্তু রবীন্দ্রনাথকে নেয় না, কারণ উনি হিন্দু ধর্মটাকেও কিন্তু বিভিন্নভাবে অপমানিত করেছেন। এমনকি উনি নিজেই বলেছেন, জি প্রমাণ আছে। আপনি রবীন্দ্রনাথের অনেকগুলো কাব্য আছে, উনি হিন্দু ধর্মটাকে হিন্দু ধর্মও বলেন নাই, এরকমও বলেছেন। তো উনার বিষয়ে অনেকগুলা হিন্দু কিন্তু আজকে কেন এই কথাটা না, এটাই বলছি। কিন্তু ওই যে আমরা একটা ভয়ের মধ্যে থাকি যে আমরা হয়তো সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে চলে যাচ্ছি, আমাদের মনে হয় হিন্দু সমাজ বা অন্যান্য ধর্মীয় সমাজের প্রতি আঘাত করতেছি। না, এক্সট্রিমলি এটা হবে না, এটা আমরা চাই না। আমরা কোনো ধর্মের মানুষের প্রতি বাংলাদেশ একটা এমন একটা দেশ যেখানে সব ধর্মের লোকের সম্প্রীতির দেশ। আমারও হিন্দু বন্ধু আছে, আপনারও আছে। তো এটা যেহেতু একটা জেনারেশনের চাওয়া হয়ে গিয়েছে, এটা জেনারেশন চাচ্ছে পরিবর্তনের জন্য। আমি আগেই বলছি আমার বক্তব্য যে আপনার ছেলে যদি পরিবর্তন চায়, আপনি আরেকটা প্রশ্ন জি ভাই, যেহেতু আপনি গণ অধিকার পরিষদের একজন এবং আপনাদের অনেকে এখন আছে, তো এই যে আপনি বলছেন এখন সবার সময়ের প্রয়োজন বা অনেকে চাচ্ছে, আমি তো এটা একজন চেয়েছেন সেটা জানি, মানে অফিসিয়ালি বিএনপিও বলে নাই, এটা রাজনৈতিক কোনো স্টেটমেন্ট, এটা পাবলিক স্টেটমেন্ট। আরেকজন বলছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে বাংলাদেশের সমস্ত যে ন্যাশনাল সঙ্গীত আছে সবগুলো পরিবর্তন হতে হবে। দেখেন ভাই, সংস্কার মানে রিমুভ করা নয়, সংস্কার মানে এটাকে পরিবর্তন করে সুন্দর দাপে নিয়ে আসা, যে গ্রহণযোগ্য দাপে, এটাকে বলে সংস্কার। তো সংস্কারের সংখ্যাটা যেন ভুল না হয়। আমি এখানে এই যে জাতীয় সঙ্গীত নিয়ে এখন এত আলোচনা করিয়া সময় নষ্ট করার মতো আমি কিছু দেখি না। কারণ বাংলাদেশও এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের মাধ্যমে কোনো উন্নয়ন জড়িত আছে না। জাতীয় সঙ্গীত যেটা আছে এটা সংস্কারের মাধ্যমে যে আরো যে জাতীয় উন্নত হইব, এইটা কিন্তু আমি দেখলাম না। বর্তমানে যেগুলা সংস্কার, সব ক্ষেত্রে সংস্কার করিয়া দেশ আগাইতে পারতো নাই। এই যে তত্ত্বাবধায়ক সরকারের উপরে যত বোঝা দেওয়া হচ্ছে, এই বোঝা নিয়ে ঠাই নিয়ে উঠতে পারতো না। তো এর জন্য জাতীয় সঙ্গীত এই মুহূর্তে পরিবর্তন করিয়া জাতি যে কি সুবিধা পাইব আর কি পান না, এটা আমার কাছে বোধগম্য না। যেভাবে আছে এইভাবে থাকতে দেন, আর দেশ কিভাবে আগাইতো, কিভাবে দুর্নীতিমুক্ত হইতো, কিভাবে উন্নয়ন হইতো, জনগণের স্বার্থ সংরক্ষণ হইতো, সেই ব্যবস্থা করার দরকার। কারণ জাতীয় সঙ্গীত এইটা যে প্রস্তাব তুলছে এটা গ্রহণযোগ্য হয়েছে না, তার দলের মধ্যেও নাই, পাবলিকলি কোনো দল এখন অ্যাকসেপ্ট করছে না, বাংলার জনগণও অ্যাকসেপ্ট করেন না। আর গণভোট আপনারা বলছেন, গণভোট একটা ভোট তো বলা সহজ, কিন্তু এই ভোট পরিচালনা করতে কত টাকা পয়সার খরচ, কত সময়, কত হানাহানি মারামারি ওইব, বাংলার অত অর্থ নাই যে আরোটা গণভোট দিয়া এই টাকার অপচয় করিয়া দেশে এমনি বাজেট ঘাটতি, এমনি বিদ্যুৎ বিল দেওয়া যান না, এনডিআই পয়সা গুজের রাইত পইলে বিদ্যুৎ থাকেন না, ওটা দেখো আমরা কিনা বিদ্যুৎ পাইতাম। ওরে সোনার বাংলা পরিবর্তন লাগি উঠে পড়ে লাগিয়া মূল মন্ত্র আমরা কই দিব। ধন্যবাদ 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 শামীম ভাই যেটা বলছিলেন। হ্যাঁ না, আমি এই 30 সেকেন্ডে শেষ করে না, আমি এটা শেষ করে দেবো। এটা আমিও আলোচনা করতে চাচ্ছি না, আমরা সাম্প্রদায়িক কোনো আলোচনা এখানে করা উচিত না। এখানে হিন্দু মুসলমান এইসব, এবং রবীন্দ্রনাথকে ব্যান করেছিল আইয়ুব খান, সেই পাকিস্তানিরা রবীন্দ্রসঙ্গীত শুনতে দিত না। এখন যারা রবীন্দ্রনাথের বিরুদ্ধে কথা বলতেছে যে ইউনিভার্সিটি করতে দেয় নাই, আমি উইথ ডিউ রেসপেক্ট
আমি কোনো জায়গায় কোনো প্রমাণ পাই নাই। আমি এখানে এটা দেখছি এখন সার্চ করে যে রিপোর্ট, কলকাতার রিপোর্ট যেটা 1900 ওটা হচ্ছে তাদের ইউনিভার্সিটির উপর রিপোর্ট। আমি তো এই ধরনের কোনো বই জীবনের নামও শুনি নাই। উনির প্রতি খুব সম্মান রেখে আমি বলছি আপনাকে যদি উনি কপিটা পাঠায় আমি উপকৃত হব। ধন্যবাদ। ধন্যবাদ মদুদ ভাই। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম যে নতুন বিষয় নাকি নতুন বিষয় Okay, তাহলে এটা নতুন বেশ। বিষয়টা হচ্ছে আপনি কিভাবে দেখছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা সেক্টরে চেঞ্জ আনতেছে, প্রত্যেকটা সেক্টরে, এটাকে আপনি কিভাবে দেখছেন, পজিটিভ ও নেগেটিভ? আমি পজিটিভ সে দেখতে চাই। দেখছেন কিভাবে? দেখতে না, চান? না, আমি দেখতে চাই কিন্তু আমি শঙ্কিত। এই দেখতে চাওয়াটাও এটার কিন্তু একটা লিমিট থাকা দরকার। আমি তাদেরকে কতটুকু স্কোপ দেব। প্রথম হলো আমরা বাংলাদেশের জনগণ, আসল থিওরিটা, দর্শনটা হচ্ছে যে আসলে বাংলাদেশ চালাবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ যে ম্যান্ডেট দিবে সেই ম্যান্ডেটের উপর ভিত্তি করেই এরা যারা রাষ্ট্র পরিচালনা করে তারা হলো ট্রাস্টি। তারা কিন্তু মালিক না। তারা আমাদের দেওয়া দায়িত্ব তারা পরিচালনা করবে বিশ্বাসের সহিত, সর্বোচ্চ ন্যায় এবং নীতির উপর ভিত্তি করে, সরল বিশ্বাসে, সৎ বিশ্বাসে, সততার সহিত। তো এখন বাংলাদেশের মানুষ তাদেরকে কতটুক ম্যান্ডেট দিয়েছে, এই বিপ্লবের মাধ্যমে কতটুক ম্যান্ডেট দিয়েছে? আমরা ম্যান্ডেট দিয়েছি আপাতত তোমরা শাসন ব্যবস্থা গ্রহণ করো, শাসন শুরু করো, সংস্কারের একটা মেজর অংশগুলি আইডেন্টিফাই করে অ্যাটলিস্ট একটা সুশাসনের দিকে নিয়ে যাওয়ার জন্য জনগণের কাছেই আবার তোমরা কিন্তু ফেরত যেতে হবে। এবং সেই জনগণের কাছে যে ফেরত যেতে হবে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট যেটা বিপ্লবী সরকার, সেটা যদি ভুলে যায় তাহলে মুশকিল। আমি স্মরণ করে দিতে চাই, আপনারা একটা মহান দায়িত্ব পালন করতে এসছেন, যাতে আপনাদেরকে স্যালিউট করবে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনাদেরও কিন্তু চলে যেতে হবে। এবং আপনাদের চলে যাওয়ার সময়টা অবশ্যই একটা অ্যাকসেপ্টেবল রিজনেবল টাইমের মধ্যে হলেই, যা ইতিহাসে আপনারা শনাক্ত করে আপনাদের জায়গা থাকবে। কেমন সময়? আচ্ছা, এটা এমন এক জায়গায় আমরা আসছি, যে জায়গাটাতে আসছে আপনি যদি মনে করেন যে আমি সব সংস্কার আমি করে দিব, তাহলে ধরে নিতে হবে যে বাংলার জনগণ এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে সব কিছু করার দায়িত্ব দিয়ে দিচ্ছে। এখানে আর জনগণের কোনো কিছু লাগবে না। আমরা যেটা চাচ্ছি, আমাদের দলও কিন্তু ক্লিয়ার করেছে যে আপনারা সংস্কার করতে চান, আমরা সাধুবাদ জানাই। আপনাদের অধিকাংশ সিদ্ধান্তকে আমরা সুন্দরভাবে সাপোর্ট করে যাচ্ছি, বাট আমরা এখন আস্তে আস্তে একটু ক্লারিফিকেশন চাচ্ছি আপনারা কি কি সংস্কার করতে চাচ্ছেন। বডিটা, বাংলা মা অসুস্থ, রুগ্ন মায়ের সমস্ত অঙ্গে পছন্দ ধরেছে। আপনারা আগে বলুন যে আপনারা হাতটা ধরেছেন এখানকার এই থেকে এই পর্যন্ত, না এখন আপনাকে তো আমি আবারও বলছি, সেটা যদি আপনারা ম্যান্ডেট পেয়েছেন কিনা, সারা বাংলাদেশের জনগণ সেই ম্যান্ডেট দিয়েছে কিনা, সেটা মাথায় রাখতে হবে। এই প্রসঙ্গে আমি বলবো, আপনি পাবেন। সেই ক্ষেত্রে আমাদের যেটা দরকার যে আপনি স্বচ্ছতা রাখেন, আপনি ডিজাইন করেন, আপনি সারা দেশে সারাটা শরীর আপনি সংস্কার করেন, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমরা লং টার্মের একটা সংস্কার নিচ্ছি এইটা, আর শর্ট টার্মে আমরা সংস্কার নিচ্ছি এইটা, আমরা এই টার্মের সংস্কার নিচ্ছি। বাট আমাদের সংস্কারের টোটাল পিকচারটা যা 3 বছর, 2 বছর, 1 বছর, 3 বছরের ভিতর শেষ হবে, আমরা সেটা একটা পিকচার চাচ্ছি। একটা আনলিমিটেড টাইম আপনারা সংস্কারের নামে আনলিমিটেড টাইম বাংলাদেশের জনগণ সেই ম্যান্ডেট দিবে কিনা, ইটস এ কোশ্চেন অফ হিস্ট্রি। এটা কিন্তু আমরা মনে করি দল হিসাবে যেটা মনে করি, এই সরকারের যথেষ্ট ম্যান্ডেট আছে সংস্কার করার, এবং তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রেশার গ্রুপ হিসেবে সচেতন থাকতে হবে যে তারা প্রপার সংস্কার যেন করে, এবং নির্দিষ্ট সময়ের ভিতরে তারা যেন রোড ম্যাপের মাধ্যমে চেষ্টা করে, এবং সেটা যদি না করে তাহলে পাবলিক অস্পষ্ট থেকে যাবে। আমরা তখন টাইম না, আমরা ফ্রেমটা চাচ্ছি, অবশ্যই টাইমের মধ্যে রিজনেবলিটি আসছে, কারণ জনগণ আনলিমিটেড টাইম আপনাদেরকে দেয় নাই। এই ব্যাপারে আমি বলতে চাই যে বাংলাদেশও যে রাজনৈতিক দলগুলা যারা সরকার পরিচালনা করেছে, এরা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ এই যে রাজনৈতিক দল যারা জনগণ শাসিত সরকার হইতো, এই জনগণ শাসিত সরকারের উপরে জনগণের, এই সাধারণ বাংলার মানুষের কোনো আস্থা নাই। কারণ যে সময় উদ্ধারা গাইছে রাজনৈতিক দল যারা সরকারত ছিল, এই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার আইয়া তারা দুর্নীতি ধরছে, হাজার হাজার নেতারে জেলও পড়ছে, এবং কোটি কোটি টাকার সন্ধান পাইছে। 4বার বিএনপির চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। এখন আওয়ামী লীগ, আমরা শুনলাম শেখ হাসিনা আওয়ামী লীগ গণমানুষের দল বলল, তারা বলল সততা, দুর্নীতি। এখন যে কোটি কোটি হাজার হাজার মিলিয়ন পয়সার যে বস্তা বার হয়েছে, সচিবর বাড়ির বার হয়, ছাত্রর বাড়ির বার হয়,
আমাদের এইসব পকেটে কত শুনে আছে? না বলেন এইসব শুনতে গিয়া জনগণ একদম হতাশ যে এই রাজনৈতিক দলেরা তো দেশ যদি যায় আবার দুর্নীতিগ্রস্ত হইব এই কোনো গ্যারান্টি নাই। বিএনপি ক্ষমতা আইলে যে আবার দুর্নীতিমুক্ত হইব দেশ, আওয়ামী লীগ ক্ষমতা আইলে যে আবার দুর্নীতিমুক্ত থাকবো, এটার কোনো গ্যারান্টি নাই। এর জন্য সাধারণ মানুষ চায় এই তত্ত্বাবধায়ক সরকারও যদি তাকে দেশও অধীন তে এরার গেছেও দেশ নিরাপদ থাকবো, এরার গেছেও রাগব বলবার হইতো না। জাতীয় পার্টির কি এর জন্য আমরা যে আজকে দাবি করতাম যে রাজনৈতিক দল হিসাবে আমরা দেশ পরিচালনা করতাম, আমরা কাছে কি যোগ্যতা আছে, দুর্নীতির বিরুদ্ধে কি প্রমাণ আমরা জাতীয় পার্টি কি চায়? জাতীয় পার্টি চাচ্ছে এই সরকার যতদিন দরকার হয় থাকুক, তাকিয়া এই দুর্নীতিবাজগুলোরে মূল উৎপাদন করুক, জনগণকে স্বস্তিতে দেউক। আজকে দেখেন বিদ্যুৎ লুটপাট, বিদ্যুৎ এমনভাবে তৈরি করছে আওয়ামী লীগ যাতে তার প্রশ্ন তোলা যাবে না, যতটুকু দুর্নীতি করছে তার প্রশ্ন উত্থাপিত করা যাবে না, এইরকম আইন করছে। যেভাবে জিয়াউর রহমান সাহেব থাকতে গেলে বঙ্গবন্ধু হত্যার বিচার করা দিত না, এগুলা করছে। তারার উপরে দুর্নীতি করলে আওয়ামী লীগ দুর্নীতির বিচার করা দায়িত্ব না, এইভাবে তারা ইন্ডিপেন্ডেন্ট করছে। তো এইসব রাজনৈতিক দলের উপরে জনগণের কীভাবে আস্থা থাকবো? আমরা চাই যে ও রাজনৈতিক ব্যক্তিরা যারা আছে তারাও যদি সততার ভিতরে দায়িত্ব পালন করে, তাহলে দেশ বাঁচুক, জনগণ বাঁচুক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। বিএনপি কি গ্যারান্টি দিব যে আমরা ক্ষমতায় গেলে আবার দুর্নীতি করতাম নাই? আওয়ামী লীগ ক্ষমতা লাগলে কি গ্যারান্টি দিব দুর্নীতি করতো নাই? দুর্নীতি তো দুইবার তত্ত্বাবধায়ক সরকার আপনার 2008 আইয়া 2006 আইয়া 2 বছর তাকিয়া তারাও প্রমাণ করিয়া গেছে কত দুর্নীতি ধরছে। এখন বর্তমান সরকার আইয়া আওয়ামী লীগ ধরে আমরা সেই তুলনায় যদি কোনো ধরনের দুর্নীতি এখনো পাইছে না, ইনকোয়ারি করিয়া পাইছে না, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বিরুদ্ধে তদন্ত করা হয়েছে, জাতিসংঘ করা হয়েছে, আন্তর্জাতিক 5 বছর জেল কাটছে কেন? জেল তো প্রতিহিংসা শিকার হয়েছিল, সেই প্রতিহিংসা শিকারের কারণে বিএনপির অবস্থা নাজুক হয়েছে, এই হাসিনা সরকারের অবস্থা নাজুক হইল। এরশাদ সাহেবের একটা অভিশাপ আছে, কারণ এরশাদ সাহেব যা কিছু করছে দেশের জন্য করেছে, দেশপ্রেম। আপনার উপজেলা সিস্টেম করেছে, মহকুমামে জেলা করেছে, রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, দুর্নীতি এরশাদ সাহেব প্রমাণ করতে পারে নাই। জেলও তো আপনার ক্ষমতা থাকে, যদি আজকে আপনি নিয়ারি ঢুকাইতে পারেন, যে ভাবারও যায় অন্য দলের উপরে অত্যাচার করে। আপনি দেখেন অন্য দেশও যদি ক্ষমতা ছাড়ে কোনো দল, কিন্তু সেগুলো জেলও নেয় না। কিন্তু বাংলাদেশের মতো দেশ যেও ক্ষমতা ছাড়ে তারে নিয়ে শত শত কোটি টাকার দুর্নীতির দরিয়া জেলও হারায়। পরবর্তী দেখা যায় তো সরকার, শুনেন, এই যে সরকার পরিবর্তন হয়েছে, বিএনপির নেতাও দেখা যায় জেল থেকে 12 দিনও বার হইতেছে। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার অতদিন ধরে ওনার জামিন হইল না, যেদিন এই তত্ত্বাবধায়ক সরকার আইলো 12 দিনও দিকে জামিন হয়ে যায়। শীর্ষ সন্ত্রাসী জামিন বার হয়েছে। আপনার তারেক জিয়া সাহেবর ফ্রেন্ড যে গিয়াসউদ্দিন কিদা মামুন নাকি খেয়ে, উনিও দিকে বার হয়ে গেল। তো এইসব যদি সব বার হয়ে যায়, এই আইন কোথায়, এই জজ সাহেব কি করে সেই সময় আপনার জজ সাহেবরা করছে কি? আমরা বুঝতে পারি না। এর জন্য আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, রাজনৈতিক দলে গ্যারান্টি হোক। এখন পর্যন্ত কোনো গ্যারান্টি আমরা পাইলাম না কোনো দলের কাছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ কোন দিকে আমরা চাই। হ্যাঁ, আমি একটু বলি, মওদুদ সাহেব বলছেন যে বিপ্লবী সরকারকে সময় দিতে হবে। কে ম্যান্ডেট দিয়েছে? আপনি যদি বিপ্লবী সরকারের মানে ফর্মুলাটা জানেন, আপনি তো ব্যারিস্টার মানুষ, আমার থেকে ভালো জানার কথা। বিপ্লবী সরকার মানেই হচ্ছে বাংলাদেশের মানুষ তাকে বসেছে, গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের মানে হচ্ছে এই 20% 30% ভোট নিয়ে না। গণ অভ্যুত্থান হচ্ছে সমস্ত বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব যে করে, যাকে বাংলাদেশের মানুষ সাপোর্ট করে, তাকেই বলা হয় গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান আওয়ামী লীগের 20% আর বিএনপির 3% বা 40%, এটা না। এটা প্রথম এখানে ডিফাইন করতে হবে। দে হ্যাভ গট দ্য ম্যান্ডেট। সমস্ত বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, কৃষক শ্রমিক সবার ম্যান্ডেট নিয়ে তারা আসছে। তারা যতদিন খুশি তারা থাকতে পারে, বরঞ্চ তারা ভুল করছে, তারা ক্ষমতা লিপ্সু না, এই জন্য তারা ভুল করছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যদি বলতো এটা বিপ্লবী সরকার, আমরা যতদিন খুশি থাকবো, কোনো বিপ্লবী সরকার পৃথিবীর কোনো জায়গায় কোনো ডেট দিয়ে যায় নাই। আপনাকে আমি বলি, বিপ্লব কোথায় কোথায় হয়েছে? রাশিয়াতে হয়েছে। রাশিয়াতে বলশেবিকরা কি কোনোদিন সরে গেছে? চায়নাতে হয়েছে, ইরাকে হয়েছে, বা ইরাক বাদ দেন, ওইটা অন্য ধরনের, বা আপনি কিউবাতে বলেন, কোন জায়গায় বিপ্লবী সরকার পদত্যাগ করছে? কথাটা হচ্ছে যে তারা একটা সুন্দর মন মানসিকতার পরিচয় দিচ্ছে, একটা গণতান্ত্রিক পরিচয় দিচ্ছে, যে তারা তাদেরকে বিপ্লবী সরকার বলতেছে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দুর্নীতি। আজকে আমরা বলতেছি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার,
স্বেচ্ছাচারী। তো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে কি হচ্ছে? লুটপাট একই জায়গায় হচ্ছে। হ্যাঁ, সরকারিভাবে হচ্ছে না, ইট ইজ ক্লিয়ার, কিন্তু ব্যক্তিগতভাবে যেগুলো হচ্ছে এই যে আপনার এটা স্বাভাবিক, কে করতেছে আপনিও জানেন আমিও জানি, যে আজকে ওই যে আপনার বাস টার্মিনাল ওইখানে যেসব চাঁদাবাজি এগুলো তো বন্ধ হয় নাই। চালের দাম সস্তা হয়েছে, চালের দাম কমছে, ভেজিটেবলের দাম কমছে, কিচ্ছু কমে নাই। তারপরে আরেকটা জিনিস যেটা হয়েছে, সব সরকারের সময় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। সেই অত্যাচারটা আপনি ভালো করে জানেন। আমার বিরুদ্ধেও গোয়েন্দাদের বহুত রিপোর্ট ছিল, এই গোয়েন্দা বেটারা আমার বিরুদ্ধে বহুত কিছু করতো, আমি ওইসব কেয়ার করি নাই কোনো দিনই। তো এই যে বাংলাদেশের রাষ্ট্রের টাকায় মানুষ রাষ্ট্রকে নিরাপত্তা দেবে, সেইখানে তারা এই সরকারগুলো সাধারণ নাগরিকের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করার কোনো অধিকার নেই। তারা রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট দিতে পারে, একটা রাজনৈতিক শাখা আছে, ডিজিএফআই বলেন, ডিবির বলেন, অমুকের বলেন, তমুকের বলেন। এই যে এত জিনিস হয়েছে, ব্যাংক লুট হয়ে গেছে, সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আপনার মুখ তুবড়ে পড়ে যাচ্ছে কারণ এলসি করতে পারতেছে না, এগুলো একটা জায়গায় না নিয়ে কালকে আমি ক্ষমতা দিয়ে দেবো আপনাকে, তার মানে কি? ক্ষমতা এখানে দরকার হলে তারা 20 বছর থাকবে। আমি মনে করি তারা নির্দিষ্ট সময় দেওয়ার তাদের ম্যান্ডেট আছে, তারা যতদিন খুশি থাকতে পারে, যতদিন খুশি, 100 বছর থাকতে পারে। এবং একটা সেকেন্ড মধু সাহেব, একটা সেকেন্ড, ম্যান্ডেট বলতে যেটা বোঝায় যারা ভোটে নির্বাচিত হয়ে আসে তাদের থেকে বেশি এদের আছে, লিগ্যালিটি আছে, কারণ তারা সমস্ত বাংলাদেশের সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করতেছে, আর আপনি একটা দলের প্রতিনিধিত্ব করতেছেন, অতএব আপনার থেকে অনেক বেশি লিগ্যালিটি রয়েছে তাদের। ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ। ইয়েস, যে জিনিসটা আমি জাস্ট আপনি অবশ্যই আপনার বিষয়ে আলাপ করবেন, 10টি ব্যাংক ভেরি সুন দেউলিয়া হবে। জি, বলতেছি আপনার যে প্রশ্ন বা আপনার যে টপিক, যে বাংলাদেশ কোন পথে যাচ্ছে বাংলাদেশ, অনির্দিষ্টকালের জন্য সময় দিতে চান ভাই? আমি সরি, আপনি আমারে কোট করেন না, কারণ শেষে আবার কি বলে ফেলবেন। একটু আগে কি বলছেন যেন? ভাই সরি, উনি যথেষ্ট বলেছেন যে এটা বিপ্লবী সরকার। আসলে এটা বিপ্লবী সরকার, কাদের ম্যান্ডেট? ডক্টর ইউনূস সাহেব যখন শপথ নেন তখন সমস্ত রাজনৈতিক, আওয়ামী লীগ ব্যতীত সমস্ত রাজনৈতিক দল ওখানে উপস্থিত ছিল। তার মানে রাজনৈতিক দলের সমন্বয়ে উনি আসছেন। সাধারণ জনগণ, ছাত্র জনতার পরেও রাজনৈতিক দলের ওনার সমর্থন আছে, এবং রাজনৈতিক দলগুলোও তাদের বক্তব্য ক্লিয়ার যে আমরা আপনাকে সময় দেব, আপনি কাজ পরিচালনা করেন এবং একটা সুনির্দিষ্ট জায়গায় এসে নির্বাচন করেন। তবে কিছুটা এজ এ রাজনৈতিক কর্মী হিসেবে আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেবের কিছু জিনিস পরিবর্তন করা উচিত। উনাকে বলা উচিত কতদিন সময় লাগবে, কিভাবে সময় লাগবে, কিভাবে কাজ করবে। এই জিনিসগুলো যদি প্রকাশ না হয় তাহলে প্রশ্নগুলো আসবে, রাজনৈতিক দলগুলো প্রশ্ন করবে। তো এটা যেহেতু প্রকাশ আসে নাই সেহেতু প্রশ্ন আসছে। আর বিপ্লবী সরকার বলতে যে 100 বছর থাকবে বা 20-40 বছর থাকবে, তাহলে তো বাংলাদেশের যে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি সেটা তো ভুল হচ্ছে। এবং এই স্বাধীনতা, এই বিপ্লবের আমি একটা অংশ, আপনি অংশ, আপনি জানেন এটা, এই জন্য আপনি হাসছেন। তো আমরা চাই পরিবর্তনের জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা যতটুকু সম্ভব আমরা সাপোর্ট করবো, এখনও করতেছি এবং করার চেষ্টাও করতেছি। তবে জনগণের যে নির্বাচনমুখী যে একটা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা যেন হয়। আর এই মুহূর্তে ওনার দাবি দেওয়া হচ্ছে, এই জন্য প্রথমে ভারতের পানি আসলো, ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যাচ্ছে, গুদামজাত নষ্ট করা হচ্ছে। এরা তো সবগুলো সিন্ডিকেটের হাতে ছিল, একটা বিশাল সিন্ডিকেটরা এগুলো নষ্ট করে দিচ্ছে। সুতরাং যে এই সবজিপাতি বা বিভিন্ন জিনিসের দাম কমতেছে না কেন, বিদ্যুৎ আসতেছে না কেন, সিন্ডিকেটের হাত থেকে দেশকে রক্ষা করতে সময় লাগবে, মাত্র 1 মাস সময় গেল ওদের। এবং ব্যাংকগুলো দেউলিয়া হচ্ছে। আসলে স্বাধীনতার পরবর্তী সময়ে যে বাংলাদেশের যে সম্পদ ভারতে চলে গিয়েছিল, আমরা এটাই তো প্রমাণিত। সেম এই স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের সম্পদ কেন, বাংলাদেশের শীর্ষস্তরীয় মানুষও সারা ভারতে চলে গিয়েছে এবং ভিন্ন দেশে চলে গিয়েছে। তো ব্যাংকগুলা 10টা ব্যাংক নয়, 10টা ব্যাংক শুধু এটা লিস্টেড হচ্ছে, কিন্তু অনেকগুলাই ব্যাংক আছে যেগুলো জাতীয় ব্যাংক বলা হয়। জাতীয় ব্যাংকের পাশাপাশি এবং জাতীয় ব্যাংকও এরকম, তারা একসাথে 1 লক্ষ টাকা দিতে পারে না, 20,000 টাকা দেয়, 30,000 টাকা দেয়। তার মানে হচ্ছে এই বিগত সরকারের এই 16-17 বছরের লুটপাট আর দুর্নীতিতে মানে বাংলাদেশ খালি হয়ে আছে। এই অবস্থায় একটা সরকার বসেছে, তাকে একটু সময় দিতে হবে, একটা কাউন্টেবিলিটির জায়গাও আছে, তাকে অর্গানাইজ করা হলে হয়তো বা এই জিনিসগুলো ফিরে আসবে। তবে শেষমেশ
জনগণের ভোটে যে সরকার হবে সেই হবে জাতীয় সরকার বা আপনি যে কথাটি ভালো বলছেন, সরকার। আপনি যে কথাটি বলছেন বা শামীম ভাইও বলছে, তর্ক বিতর্ক করছে, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করি, যেটা ওনাকেও বলছি, যে উনি বারবার বলছেন বাংলাদেশ শেষ, বাংলাদেশে করাপশন হচ্ছে, বাংলাদেশে এটা হচ্ছে সেটা হচ্ছে, এবং সর্বাঙ্গে ব্যথা, দ্যাটস ট্রু। আপনিও বলছেন যে আমাদের দেশে এখন কিছুই নেই, শুধু খোলাসটা আছে, অনেক কিছু চলে গেছে, টাকা নাই, টাকা ক্যাসিনোতে পাওয়া যাচ্ছে, টাকা বেগম পাড়াতে পাওয়া যাচ্ছে। এই আপনাদের দলের গণ অধিকার পরিষদের বর্তমান যিনি দায়িত্বে আছেন বিপি নূর কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর সাথে মিট করেছিলেন, দেখা করেছিলেন, পা ধরে সালাম করেছিলেন, মা বলেছিলেন। তো যেই লোকটা এত করাপশন করতেছে, কেন এই কথাগুলো বলছেন? দেখেন, যখন বিপিনুরুল হক নূর মা বলে মায়ের প্রতিচ্ছবি দেখছেন, বা পা ধরে সালাম করেছেন, তখন উনি রাজনৈতিক দলের কর্মী ছিলেন না, উনি ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি ছিলেন, কুটা সংস্কার আন্দোলনের নেতা ছিলেন। বিপি হয়েছেন স্বাভাবিক, হ্যাঁ তখন বিপি হয়েছেন। বিপি হওয়ার পর যখন হতে পারে মায়ের মতো লাগে একদম, উনি ব্যক্তি শেখ হাসিনাকে যদি কেউ মা বলে, এখানে তো না, আমি সেটা বলি না, আমি আপনি আপনার কথা বা ওনাদের কথা বলি, ওনাদের নেত্রী রসুন এরশাদ বলে যে আমি শেখ হাসিনা আমাকে অনুমতি দিয়েছেন, তাই আমি নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলাম, আর উনি এখন বসে বলতে করাপশন করা। আমি বলি স্বৈরাচারের শুনেন, এখানে বিপি নুরুল হক নূর ব্যক্তিগত আবেগ বলতে পারে, কিন্তু যখন উনি রাজনৈতিক দল ঘোষণা করেছেন, দেখেন স্বৈরাচারের পতন হয় ছোট্ট একটা ছিদ্র দিয়ে, কারণ তারা সবগুলো রাস্তা সবগুলো রাস্তা বন্ধ করে দেয়। তো আপনাদের অনেকের ধারণা ছিল যে বিপি নুরুল হক নূর মা ডাকার কারণে হয়তো বা সে যে 5 বছর ধরে কথা বলছে, সে সিম্পেথির কারণে কথা বলছে, কিন্তু আওয়ামী লীগের এই ছোট্ট ছিদ্র হচ্ছে এই বিপি নুরুল হক নূর, কারণ তার বুখালটা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে গিয়েছে, সচেতন হয়েছে। ভেতরে না, মা ডাক নয়, সে যে দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে না পরে বলছে না, রাজনৈতিক দল ঘোষণার পর থেকে বা তার পরবর্তী সময় থেকেই সে সব সময় রাস্তায় ছিল, রাজপথে ছিল, কিন্তু অনেকে বলছে যে কন্ট্রোল ডেমোক্রেসির কারণে তাকে সুযোগ করে দিচ্ছে শেখ হাসিনা। কিন্তু এই শেখ হাসিনা এই যে সবগুলো রাস্তা বন্ধ করে, একটা এক্সাম্পল দিই। জি, ধরুন আমি এখন কোনো রাজনৈতিক দল করতেছি না, কোনো পলিটিক্স করি না, আমি এখন যাই ডক্টর ইউনূস সাহেবকে ফাঁস হয়ে সালাম করবো, কেমন আছেন বাবা যান, ভালো আছেন, কিন্তু ডক্টর ইউনূস সাহেব ধরেন অনেক করাপশন করতেছেন, আমি এখন কোনো করাপশন বলবো না, কোনো কথাই বলবো না, শুধু বলবো আপনি ভালো, আপনি ভালো, আপনি আমার বাপের সমতুল্য, আপনাকে সালাম দিলাম। কয়েকদিন পরে আমি একটা রাজনৈতিক দল করব, আর তখন বলবো ডক্টর ইউনূস খারাপ, ডক্টর ইউনূস খারাপ। এটা কি কোনো শুনেন, যখন আপনি সামাজিকভাবে কোনো জিনিস চিন্তা করবেন এবং ব্যক্তিগতভাবে কোনো জিনিস চিন্তা করবেন, সেটা হচ্ছে ভিন্ন। আর ব্যক্তিগতভাবে যখন চিন্তা করবেন, সেটা হচ্ছে ভিন্ন, আপনার অ্যাটিটিউড হবে। যখন আপনি ব্রেনের মধ্যে আমি রাখবো না করাপশন, আর মনের মধ্যে রাখবো আমি না, তখন নূর শুনেন, এক্সকিউজ মি, ওনাকে সালাম করেছে এবং মা ডেকেছে, উনি মায়ের প্রতিচ্ছবি দেখে বলছেন। না, আমি সুযোগ সুবিধা বলছি না, তখনও তো করাপশন, তখনও করাপশন, উনি রাজনৈতিক নেতা ছিলেন না। আজকে আমি গত পিছনে মূল কারণও তাকে কিছু সুযোগ, উনি কোনো সুযোগ সুবিধা নেয়নি, উনি সুযোগ সুবিধা নিয়েছে 28 বার মার খেয়েছে। একটা মিনিট ভাই, আমার নেতাকে নিয়ে প্রশ্ন করছেন, শেষ করে দেই। তো উনি সুযোগ সুবিধা নেয়নি, যদি না নিত তাহলে 28 বার মার খেত না, বরঞ্চ সে যখন রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হয়েছে এবং রাজনৈতিক দল গঠন করেছে, তখন দেশের যে দুর্নীতি হচ্ছে, করাপশন হচ্ছে, এবং এটার মূল হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এবং তাকে বলা হয়েছিল যে আপনি সব কিছু করেন, শুধু দুটি জিনিস করবেন না, এক ভারতের বিরুদ্ধে আন্দোলন করবেন না, আর শেখ হাসিনার বিপক্ষে কথা বলবেন না। কিন্তু সে সরাসরি বলেছিল যে আমার তো আন্দোলনই দুটার বিপক্ষে, তাহলে আমি কার সাথে কার কথা নিয়ে কথা বলবো? তো সে কিন্তু কোনো সুবিধা নেই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে উনি যখন দেখা করছেন, that was before 25th of February 2009, পিডিআর বিদ্রোহের পরে। আর আমরা এখানে, আমি তো ধরেন এই মাঝখানে বসে থাকি, সাদা দেখলে যদি যে বলি যে শামীম সাহেব আজকে বলছেন বাংলাদেশের রাজধানী চিটাগং, আমি চুপ করে বসে থাকবো? নো, আপনি রং বলছেন, বাংলাদেশের রাজধানী ঢাকা। উনি যখন সাবেক প্রধানমন্ত্রী দেখা করতে গেছেন, উনি দোয়া নিয়েছেন, উনি কথা বলেছেন, মিট করেছেন, তার আগেই কিন্তু বাংলাদেশের 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। আমি পয়েন্টটা বলি, তার আগেই হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, তার আগে আপনি একটা স্টুডেন্ট, সুমন ভাই উনিও একটা স্টুডেন্ট ছিলেন, আমি দেখেছি আমার বড় ভাইদের কান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যে মায়ের হাতের বালা গরু বিক্রি কইরা শেয়ার বাজারে ইনভেস্ট করছে, তখন সালমান এফ রহমান এবং ওনার দলের আরেকজন, উনি আবার ওই লোকটা সহ
ওই টাকাগুলো নিয়ে ওই যা এখন আবার এখানে লন্ডনে একজনে হিলটনে চা খায়, হ্যাঁ, সালমান এফ রহমানের টাকা দিয়া হিলটনে চা খায়। তখন এই দুইজন ওই বাংলাদেশের হিলটনে উপরের তলায় সুইমিং পুলে সুইমিং করে শর্ট ড্রেস পরে, আর আপনার মতো ছেলেরা, আমার মতো ছেলেরা মানে আত্মহত্যার জন্য মাঠে নামছি। তখনও বিপিন সাহেব মাননীয় প্রধানমন্ত্রীকে, তখনকার মাননীয় প্রধান বলে নাই যে আফা আপনাকে সালাম করতে আসছি, ম্যাডাম আপনাকে সালাম করতে আসছি, মা আপনাকে সালাম করতে আসছি। আপনার সরকার থাকা অবস্থায় ছাত্রদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে, হলমার্কের মাধ্যমে, কিচ্ছু বলে নাই। শুনেন, সে তখন ছাত্রনেতা হয়েছে, ছাত্রনেতা হয়ে তার ওই দিনের একটা স্টেটমেন্ট আপনি ভালো করে ফলো করবেন। সে বলছিল যে তার বক্তব্যের মধ্যে দিয়ে যে আপনার কাছে মিস ইনফরমেশন আসে, ছাত্রদের সমস্যা নিয়ে আপনার কাছে যে লোকগুলা ইনফরমেশন দেয় সঠিক দেয় না, এটা আপনি তদন্ত করে দেখবেন। একজন ছাত্রনেতা হিসেবে একটা ছোট্ট ছেলে হিসেবে যতটুকু বলা প্রয়োজন সে বলেছে। আবেগে যদি তার মায়ের মতো ব্যক্তি শেখ হাসিনাকে বলে, আমার মুস এবং চুলের স্টাইলে আমাকে অনেকে বঙ্গবন্ধুর মতো বলে, ইটস নট মিন আমি বঙ্গবন্ধু। না, আমি ওইটাকে অন্যায় বলছি না, এটা মিনিং হচ্ছে আমি বঙ্গবন্ধু। আমি বলছি কি জানেন, আপনি সুমন সাহেব, উনি মদুদ সাহেব, মোরাল থেকে কথা বলবেন। ডোন্ট সে উনি বিএনপি করে, বিএনপি যা বলবে সব রাইট, শুনেন, উনি জাসদ করে জাসদ সব রাইট। নো, আমি আপনার প্রশ্ন বুঝে গেছি, সবগুলোই বুঝছি আপনি, কিন্তু এখন অতীতে যাচ্ছেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলন পরে যে সে নেতা হয়েছে তার আন্দোলনটাই সমাপ্ত হয়েছে। এবং একটি জিনিস, কিন্তু সে যেদিন থেকে সে রাজনৈতিক নেতা হয়েছে সেদিন থেকে সে আর একটি স্টেটমেন্টও শেখ হাসিনার পক্ষে ছিল না। প্রতিটা স্টেটমেন্ট ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, এবং সেই বাংলাদেশের ছাত্রনেতাদের মধ্যে সবচেয়ে বেশি আঘাত পেয়েছে সে। এবং সে ডাকসুর বিপি হয়েছে, 1 বছরের মাথায় এটাকে শেষ করে দেওয়া হয়েছে, এবং 1 বছরের ভিতরে কোনো সুবিধা ইভেন তাকে ডাকসুর অফিসটা ইউজ করতে দেওয়া হয়নি, সেটা আমি 3 সপ্তাহের ভেতরে তাকে তাদের হত্যার উদ্দেশ্যে তাকে মারা হয়েছে। আমি বলছি কি, তুমি যেভাবে তাকে মানে একজন মানুষের অতীতের মানে রাজনৈতিক দলের আগে আর রাজনৈতিক দলের পরে এবার দুইটাকে যদি তুমি একভাবে মানে লিঙ্ক ধরে আগাইতে থাকো, তাহলে উত্তর কোনো একটা জায়গায় আটকে যেতে বাধ্য, বুঝছো? সেই জায়গাটা থেকে তুমি কি ইতিহাসের দিকে খেয়াল করে দেখো যে শেখ সাহেবকে আমরা জাতীয়, কেউ কেউ বলে জাতির পিতা, বঙ্গবন্ধু, অনেক কিছু বলে, কিন্তু তুমি কিন্তু ভালো করেই জানো হিস্ট্রিতে উনি কিন্তু চেয়ার দিয়ে স্পিকারকে মেরে ফেলছিলেন। এমন আরে পার্লামেন্টের ভিতরে আপনারা বললেন না, কথা বললেন না, পার্লামেন্টের ভিতরে চেয়ার দিয়ে ওই বোঝেন, ওই পার্লামেন্টের ভিতরে রেকর্ডের চেয়ার দিয়ে মেরার পরে উনি হসপিটালে মারা গেছেন। স্পিকার নাম শাহেদ আলীকে নাম বলেন, উনি বঙ্গবন্ধু মারছে। আচ্ছা, এটা নিয়ে আমি আরেকদিন বিতর্ক করবো, আমি যদি রং থাকি আপনি বলেন। উনি চেয়ার দিয়ে ওইখানে ওই চেয়ার দিয়ে পার্লামেন্টের ভিতরে সে হিট করেছে। তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আজীবন জন্য আমৃত্যু সে বহিষ্কৃত নেতা ছিল। তো মানুষের চরিত্রের কথা যদি চিন্তা করে তাহলে অতীতের অনেক কিছু চরিত্রকে তুমি ধরে নিয়ে রাজনীতি করতে থাকবে, তাহলে কিন্তু আলাদা করতে পারবে। তোমাকে যেন ব্যক্তিকে, দলকে, দলের চেতে মানে ওই লিঙ্ক যদি আগাইতে থাকো তাহলে অনেক হিসাব বাংলাদেশে এমন কোন নেতা পাওয়া যাবে না যার কোনো করে রাজনৈতিক বিপিনুর কি ভুল করেছে সেটা আমি ছোট্ট একটা কথা, ফারুক সাহেব একটা জিনিস দিয়েন না, যেটা প্রমাণ না এই ধরনের বাজে প্রপাগান্ডা আমরা শুনতে আসি নাই। বাংলাদেশের সম্পদ বিদেশে যাওয়ার জন্য যদি কেউ প্রথমে অস্ত্র ধরে থাকে, ইট ওয়াজ মেজর জলিল, এম.এ. জলিল জাসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি, যিনি বাংলাদেশ থেকে যখন ভারতীয় সৈন্যরা আপনার বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যাচ্ছিল, তখন যশোর সীমান্তে তিনি প্রথম ব্যারিকেড করেছিলেন এবং তার জন্য তাকে জেলে যেতে হয়েছিল। এবং তারপরে উনি বীরত্তম, সব সেক্টর কমান্ডাররা বীরত্তম উপাধি পাইছে, কিন্তু তার বীরত্তম উপাধি দেওয়া হয় নাই। তখন ক্ষমতায় কে ছিল? আওয়ামী লীগ। তারপরে আসছে, তখন তো আওয়ামী লীগ ছিল, তাকে জেলে নেওয়া হয়েছে ভারত বিরোধিতার জন্য। তারপরে যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসছেন তখনও তার এটা করা হয় নাই। তারপরে তো অনেক সরকার আসলেন, উনি তো মারাই গেলেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে আমরা বেয়াদবি কথা বলে লাভ নেই, এখানে বেয়াদবি করার জন্য আসি নাই, শুনতেও আসি নাই, আমরাও চিনি বেয়াদবি করা, কথা বলতে হবে। আমি আগে বলি শেষ করে একটু নাইসলি আমি আমার কথা হচ্ছে যে এই যে বঙ্গবন্ধুর কথা বললেন আপনি, যে চেয়ার দিয়ে, আমরা তো জীবনে বলবো না যে জিয়াউর রহমান সাহেবকে খুন করে ফেলছেন, বলতে পারি যে উনি একটা বিচার করছেন যেটা প্রহসনমূলক বিচার। এটা তো উচিত না, কারণ বঙ্গবন্ধুকে আমরা এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মনে করি। তো এখন আপনি আমার সামনে যদি বলেন, আমার গায়ে লাগবে, আমি আওয়ামী লীগ করি না, আপনি জানেন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় কথা বলি। একটা প্রেক্ষিত বলছি যে সর্বাধিনায়ক
মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন কর্নেল আতাউল গনি উসমানী, আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলতে বোঝায় যিনি নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল প্রধান। হ্যাঁ, তো তাজউদ্দিন বাট আমরা বইতে কোথাও নাই না, এটা আমি কোনো ডকুমেন্টে দেখি না। না, বইতে কোথাও নাই। না, না, আপনারটা যেটা বলছেন প্রসঙ্গটা উঠেছে এখন আপনি রাজনৈতিক বলতেছেন দলের একটা আগের ব্যক্তি ভূমিকাটা। আপনি বলতেছেন আগের ব্যক্তির ভূমিকা আচ্ছা, যদি এরকম হিস্ট্রি এটা যদি থেকে সত্য না হয় সেটা আমি মানবো আমরা কেমনে? যুদ্ধের পরে তো ওনাকে ক্রেডিটটা দিচ্ছি আমি তো। আপনাদেরকে 1 মিনিট করে সময় আমরা দেব। তো যুদ্ধের পরে ওনার ভূমিকা, শেখ সাহেবের ভূমিকার জন্য আমরা ক্রেডিট দিচ্ছি তাকে, কিন্তু ওনার আগের হিস্ট্রিটা ধরে ফারুক যেভাবে আগাচ্ছে, নুরু কবে মা ডেকেছে, মা ডেকেছে তো অতীত। এইটার সাথে আপনি বঙ্গবন্ধু মেরে না ফেলছেন, না, ভুল তার করে ফেলছেন, ব্যক্তিত্ব এটা বললেন। এটা এটা না, সাথে এটা তো যায় না, কিন্তু আমি বলতে চাচ্ছি নুরু আগে কি বলেছে সেটা দল করার পর এটা যায় না। উনি বলছে তো সুন্দর করেই বলছে যে নুরুর কথা এটা ঠিক আছে, নুরু এটা করছেন, এটা করছেন, কিন্তু আপনি একজনকে খুনি বানিয়ে দিলেন। Give me 1 minute. Give me 1 minute. পার্লামেন্টের ভিতরে প্রিভিলেজের কারণে বেঁচে গেছে। বাবা 1 মিনিট প্লিজ। আমরা এখন এমন একটি বাংলাদেশে আছে যেখানে সবাই মিলিত হয়ে বাংলাদেশ থেকে সামনের দিকে নিয়ে যাব। সবচেয়ে বড় কথা যেটা আমি একটা প্রোগ্রাম করব শামীম ভাই আপনার কথার প্রেক্ষিতে, এখানে কর্নেল আতাউল গনি উসমানী, জি, তাই না, উনার একটা সংগঠন আছে এখানে। জি, আমিও আছি ওখানে। ওই উসমানী ট্রাস্ট আমার সাথে অনেকবার যোগাযোগ করছে যে বাংলাদেশের কোনো বইতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল কোনো বইতে নাই। না, এখন সেনাপতি লাগাই দিছে। আমি আপনাকে একটা কথা প্রধান বলি। সেনাপতি লাগাইছে, এটাও সত্য। আমি আজকে আপনাকে এখানে লাইভে বলে গেলাম যে আপনি আমাকে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় হাই স্কুলের একটা না, ওই বইগুলোতে নাই, আমি তো বলছি ইতিহাসে আছে। আমি শেষ করি। ইতিহাসে আছে। তার আপনি যে কথাটা বলছেন যে শেখ মুজিবুর রহমানের ভূমিকা স্বাধীনতা যুদ্ধে, জিয়াউর রহমানের ভূমিকা স্বাধীনতা যুদ্ধে, বাংলাদেশের 7 কোটি 10 কোটি 30 কোটি মানুষের ভূমিকা আমরা সবাই জানি, কিন্তু আমরা বই থেকে কখনো যে আতাউল গনি না, উসমানের নাম অবমূল্যায়ন করা হয়েছে। আওয়ামী লীগ কখনো আর কাউকে মূল্যায়ন করে নাই, আর কাউকে মূল্যায়ন করে নাই, এটা সত্য জিনিস। হ্যাঁ, যাই হোক, আমি আপনাদের কাছে আসবো। আমি আসছি, আমি একটু কলার সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, যারা কল করছেন টিভি সাউন্ড কমান এবং স্পেসিফিক কোয়েশ্চেন, কারণ অনেকে লাইনে বসে আছেন, আমি ওনাদের সাথে আরেকটু কথা বলবো। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন ভাই, পরে কেমন আছেন ভাই? অনেকদিন পরে আপনার সাথে কথা হচ্ছে। ধন্যবাদ ফারুক ভাই, আপনাকে নতুন বাংলাদেশে আপনাকে শুভেচ্ছা। জি, আপনি এতদিন কই ছিলেন? যে আমি একটু হলিডেতে ছিলাম ফারুক আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা, কেমন আছেন এবং আপনার মন্তব্য কি? যে আমার মন্তব্য হচ্ছে আজকের প্যানেলে আমার একটু আশ্চর্য লাগতেছে। এই 3-4 জন সবাইকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি আমি। আমার শ্রদ্ধেয় জাসদ নেতা, উনি হচ্ছেন এখানে সিনিয়র, উনার প্রত্যেকটা কথা যুক্তিসঙ্গত। শামীম ভাইয়ের কথা বলতেছি, আমি বুঝলাম না মওদুদ ভাই এই স্বাধীন দেশে বসবাস করে আবার অতিরিক্ত স্বাধীনতার যেটা কথা আছে না, যে সুযোগ দিলে সবকিছুই চাই, আমরা ওইগুলো ভুললে চলবে না। শামীম ভাই ঠিকই বলছেন, যার যতটুকু প্রাপ্য ততটুকু দিতে হবে মওদুদ ভাই। আপনি ভুলে যাচ্ছেন, ইঞ্জিন মিজির কথা ভুলে গেছেন আপনারা। এই স্বাধীনতা মানে সেই স্বাধীনতা না, 30 লক্ষের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, এইটা আমাদের মনে রাখতে হবে। আমার একটু আশ্চর্য লাগতেছে ফারুক ভাই, এখানে গণ অধিকার পরিষদের এক ভাই ইয়াং নেতা বসে আছেন আপনার পাশে, উনি প্রথমে শামীম ভাইয়ের সাথে একটা ডিবেট করলেন ধর্ম নিয়ে। আমি আশ্চর্য হয়ে গেলাম ফারুক ভাই, এই ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে, নট বাংলাদেশ। উনি কি বলতেছেন আজকে এখানে বসে? আমরা স্টুডেন্ট ছিলাম ফারুক ভাই, আপনারা স্টুডেন্ট ছিলেন, এখানে যারা বসেন সবাই শিক্ষিত মানুষ। আমি একজন ইউনিভার্সিটির সাবেক স্টুডেন্ট ছিলাম, আমরা জানি বাংলাদেশের কি অবস্থা ছিল। আমরা খুশি, আমরা চাই বাংলাদেশ পরিবর্তন হোক, শামীম ভাইয়ের মতো আমিও বলি সরকার থাকুক, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাকে যুক্তিসঙ্গত কথা বলতে হবে, আপনাকে এখানে ফ্ল্যাটারি করে চলবে না। বিপি নুরের সাহেবের সাথে কথা বলতেছেন, উনাকে একটু মনে করে দিতে যাই, রেজা কিবরিয়া সাহেবের কথা উনি ভুলে গেছেন। এই মাত্র ফেসবুকে দেখতেছি রেজা কিবরিয়া সাহেব বলতেছেন, জানি না সত্য কি মিথ্যা, বিপি নুর নাকি সেই মুসাবের এজেন্ট, 500 কোটি টাকা উনি লিখে দিচ্ছেন। উনি বলছেন বিপি নূর সাহেব নাকি বিকাশের মাধ্যমে টাকা পাইছেন, ওইগুলা কি আমরা ভুলে গেছি ফারুক ভাই? সত্য কি মিথ্যা আমি জানি না ফারুক ভাই, এইগুলা আছে। বিপি নূর সাহেবের কনভারসেশন আছে এক ভদ্র মহিলা, আমি সময় দেবো আপনাকে প্লিজ। আমি উত্তর দেবো। ভাই আমি আপনাকে একটা কথা বলি, ঠিক আছে, আপনি বিপি নূরকে নিয়ে যা বলছেন মদত ভাই, ওনার দুজনেই নোট করতেছেন, ওনারা বলবেন, বাট
কেমন বাংলাদেশ পেয়েছেন 5 তারিখের পরে? আমি একটু বলি ফারুক ভাই, আমি অনেকদিন পর বলতেছি ফারুক ভাই। আমাকে প্রথমে আমি স্যালুট জানাই বাংলার ছাত্র সমাজকে। এই ছাত্র সমাজের মাধ্যমে কিন্তু এই পরিবর্তন আসছে। এখানে কোনো ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই মওদুদ ভাইয়ের। ওই আন্দোলন ছিল না, কোনো সরকার পতনের আন্দোলন ছিল না, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, বর্তমান যেটা আমরা বলি স্বাধীনতা। এক্স্যাক্টলি, কারণ আমরা এখন দেখছি কি অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুরো পুলিশ বাহিনীর রিফর্ম করা দরকার, সবকিছুই দুর্বল হয়ে গেছে। আচ্ছা ভাই, আমি আপনাকে হারিয়ে ফেলছি। উনি কিন্তু একটা রাজনৈতিক দলের লোক এবং হি ইজ ভেরি লজিক্যাল। সামটাইমস উনি লজিক্যাল কথা বলার চেষ্টা করে, বাট আপনার দুজনকে দুটো প্রশ্ন করছেন, উনি অ্যান্সার দিবেন। যাচ্ছি পরবর্তী কলে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। হ্যালো ফারুক ভাই, আমাদের ডিয়ার ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমি কথা বলতাম চাই। মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু যখন স্থির করলেন দেশ ভাগ করা হবে, তখন ব্রিটিশের মাউন্ট বাটেন বললেন। আপনাকে ধন্যবাদ। আমরা এটা প্রথম পর্বে শেষ করে ফেলছি। যাচ্ছি পর্ব, যারা কল করবেন এখন আমরা চাচ্ছি কেমন বাংলাদেশ পাচ্ছি আমরা বা পাবো আমরা, যেটা মধু সাহেব বলবেন, স্বামী সাহেব বললেন, আমরা ওইভাবে কথা বলতে যাচ্ছি। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। হ্যালো, টিভি সাউন্ড কম অন প্লিজ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আপনার টিভি সাউন্ড অনেক হাই। আমি যাচ্ছি পরবর্তী কলে। যারা কল করবেন প্লিজ আগে টিভির সাউন্ড কমাবেন এবং প্রশ্নটা রেডি করে ফেলবেন, দেন কথা বলতে পারবো। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। কল, আসসালামু আলাইকুম। যারা লাইনে বসে আছেন, আমি আপনাদের সাথে কথা বলবো একটু পরে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং আমরা কেমন বাংলাদেশ আশা করতে পারি আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার এবং ছাত্র সমাজের কাছে। আমরা এই বিষয়ে আরও কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন। আমরা কি